মে মান্থের 1 তারিখ থেকে জয়েন্ট করে আর 9 তারিখে হয়। ওই 8 তারিখেই যখন আসে তখনই আমাকে বলেছিল যে ওই জায়গাটা দিয়ে না আসতে আমার ভীষণ ভয় লাগছিল। আমি দেখে ওকে বলছি যে अगर जाने का मन नहीं है तो मत जाना। বলছে नहीं রুম্পা बहुत सारा काम है जाना पड़ेगा। ওটাই লাস্ট আমার দেখা। তারপর আমি বাড়িতে চলে যাই। আমার যে ভাই সে আবার আমাকে ফোন করেছে, ফোন করে বলছে আরিয়ানের হচ্ছে তুমি তাড়াতাড়ি গাড়াপুতাতে যাও। মানে এত সুন্দর গন্ধ আসছে আমি বুঝতে পারছি না ব্যাপারটা, বাট আমি ওখান থেকে ঘুরছি, তো গন্ধটা কোথা থেকে বার করার চেষ্টা করছি। হট করে আমার চোখটা গেছে এইভাবে স্পষ্ট দেখেছি, কিন্তু কি আমি কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, বলছে मैं ऊपर ही रहूंगी, मैं ऊपर से किधर भी नहीं जाऊं, এরকম বলছে। উপর থেকে কোথাও যাবে না, ও উপরেই থাকবে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে আমি এখনো যাই, ওখানে যখন আমি দাঁড়িয়ে থাকি না কেমন যেন আমার এরকম ফিল হয় যে ও আমাকে দাঁড়াতে বলে, ইভেন ও আমাকে কিছু বলতে চায়। এখনো গাড়িটা নিয়ে যখন আমি আজকে আসি, গাড়িটা আমার কন্ট্রোলে থাকে না। ভাঙাচোরা গাড়ি যখন একটা দাদা নিয়ে এসেছিল, ওই দাদা আমাকে বারবার বলছিল নমস্কার, আমি সৌমিতা। আমার চ্যানেল আতঙ্ক আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আত্মার এক আলাদা স্বরূপ সম্পর্কে জানব। আত্মা যে সবসময় ক্ষতি করে সেটা নয়, মৃত্যুর পরেও যে তার প্রিয় মানুষটাকে ভুলে যেতে পারে না, সেই কাহিনী আজকের আমরা শুনব। এখন আমাদের সাথে আছে aryan.rumpa চ্যানেলের রুম্পা, অর্থাৎ রুম্পা বিশ্বাস। রুম্পা আমার কাছে আমার বায়োলজিক্যাল সিস্টার নয়, কিন্তু আমার বোনের থেকেও কোনো অংশে কম নয়। ঘটনাটা আমি সবটাই জানি, কিন্তু আজ সেই ঘটনাটা রুম্পা আপনাদের সাথে শেয়ার করবে। রুম্পা, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোর যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা দর্শকদের আজ পুরোটা বল। আরিয়ানের সাথে তোর কবে দেখা হয়েছিল, কিভাবে দেখা হয়েছিল, এবং তারপরে যে যে জিনিসগুলো হয়েছে এবং তুই যেগুলো ফিল করেছিস, সেই ঘটনাটা পুরোটা বল। দেখা হয়েছিল কবে সেটা আমার তারিখটা মনে নেই, বাট ফার্স্ট মিট হয়েছিল এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে। সেটা দুর্গাপুজোর মধ্যে। এবার খুব একটা ভালো মনে নেই আমার দুর্গাপুজোর আগে হয়েছিল বা দুর্গাপুজোর মধ্যেই, যাই হোক হবে। তো এয়ারপোর্টে ফার্স্ট দেখা ওর সাথে, তারপর ওখান থেকে আমার বাড়িতে 5 দিন ছিল। 5 দিন থাকার পর ও আবার রিটার্ন চলে যায়, রিটার্ন টিকিট করেই এসছিল, দুর্গাপুজো দেখবে বলে এসছিল। তো যাই হোক, তারপর 5 দিন লাস্ট যেদিন ও যাবে, ওর ফ্লাইট টাইম ছিল 2টোয় রাত্রি। তো আমি আর মা গেছিলাম ওকে দিতে এয়ারপোর্ট পর্যন্ত। আমার বোন গেছিল না, খুব একটা ভালো মনে নেই, অনেক দিনের কথা। যাই হোক, তো যাওয়ার দিন ও আমার বাবাকে বলে যে আমাকে বিয়ে করবে। তার আগে কিন্তু আমাদের মধ্যে ওই প্রেম, লাভ ছিল, বন্ধুত্বের খাতিরের একটা লাভ থাকে, সেটা ছিল। কিন্তু ওই রকম লাভ ছিল না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম লাভ ছিল না। বাট ও যেদিন যায় সেদিন আমার বাবাকে বলে যে আমি রুম্পাকে বিয়ে করব। আমার বাবা তো শুনে ভয় পেয়ে গেছিলো, কারণ ও বাইরের ছেলে ছিল। তারপর অবাঙালি, বাঙালি না। তো বাবা মেনে নিয়েছিল না ওই টাইমটাই, ওকে কিছু বলেছিল না, শুধু এইটুকুই বলেছিল যে তুমি যাও, আমরা ভেবে পরে বলবো তোমাকে। তো ও আমার বাবার মুখ থেকে হ্যাঁটা বার করেই তারপরে গেছিলো, ওর প্রচুর জেদ ছিল। তো সেখানে ও তারিখও ঠিক করে ফেলেছিল যে কত তারিখে বিয়ে করবে। জানুয়ারির 9 তারিখে ওর বার্থডের দিন। তো বার্থডের দিন তো বিয়ে হয় না, ও জানতো না, বাট আমরা জানি। তো বাবা বললো ঠিক আছে, হবে, তুমি যাও, পরে ভেবে বলবো। বাট ও আমার বাবার মুখ থেকে হ্যাঁটা শুনেই তারপরে গেছিলো। তো ওখানে হায়দ্রাবাদে ও 15 দিন মতো ছিল। 15 দিন পরে আমার টিকিট করে দেয় যে রুম্পা তুই চলে আয়। হিন্দিতেই বলেছিল, বাংলা বলতে পারতো না, বাঙালি ছিল না।
তো তারপর আমার টিকিট করে দিল। বাড়ি থেকে আমি চলে গেলাম। বাট আমার বাবা জানতো না যে আমি বিয়ে করতে যাচ্ছি। আমার মা জানতো আর বোন জানতো যে আমি বিয়ে করতে যাচ্ছি। আর মা ওকে ভীষণ পছন্দ করেছিল। মানে ১ম দেখায় তারপর ওর ব্যবহার যখন বাড়িতে ছিল, আ ৫ দিন ছিল, তখন ওর ব্যবহার দেখেই আমার মা ফিদা হয়ে গেছিল যে খুব ভালো ছেলে। বাট হ্যাঁ, ও যে কাস্টের ছিল সেই কাস্টটা আমি বলেছিলাম না যে ও কি কাস্টের আ আছে। তো ও আমাকে বলেছিল, ১ম এই বলে দিয়েছিল যে আমি কিন্তু মুসলিম। বাট আমি সেটা বাড়িতে বলেছিলাম না। তো ও জানতো না। ও জানতো যে আমি বাড়িতে বলেছি। ও মানে মিথ্যা কথা বলতে পছন্দ করতো না। ও বলতো যা হবে সত্যিটা বলেই হবে। তো ও ওখানে যাওয়ার ১৫ দিন পরে আমার টিকিট করে, দেন আমি চলে যাই। তারপর ওখানে ৩ দিন থাকার পরে আমাদের বিয়ে হয়। একদম হিন্দু মতে। আর আমি কিন্তু জানতাম না যে আমাদের বিয়েটা ওইভাবে মানে ব্রাহ্মণকে ডেকে মানে একদম একটা হিন্দু ফ্যামিলিতে যেমন বিয়ে হয় ওইভাবে হবে আমি কিন্তু জানতাম না। তো আর যখন যাই আমি হায়দ্রাবাদে, ও আগে থেকেই রুম নিয়ে রেখেছিল রেন্টে। ও কোম্পানি জব করতো তখন। ইউটিউবে আমরা আসিনি, বাট একটা অ্যাপে কাজ করতাম, ওখান থেকেই পরিচয় হয়েছিল, ভিগো। তো ওখানেও রুম নেয়, আমাকে ভিডিও কল করে দেখায় যেখানে রুমটা নিয়েছে পাশে কৃষ্ণ ভগবানের মন্দির। মানে আমাদের ভোরবেলা ঘুমটা ভাঙতো কীর্তন শুনে। ও ভীষণ মানে আমি জানি না অন্য কাস্টের, বাট আমাদের যে মানে পুজো, প্রত্যেকটা পুজো ও কিন্তু পালন করতো। তো ওখানে যাওয়ার পরেও ৩ দিন মানে ৭ দিন নাইট ডিউটি ছিল। আর আমি যেহেতু ৩ দিন ছিলাম, মানে ৩ দিন পরে বিয়ে করেছিলাম। তো আমি যেদিন যাই তার পরের দিন থেকেই ওর নাইট ডিউটি। নাইট ডিউটি চলে যায়। আর আমি মানে রুমে একাই থাকি। বাট ও আমাকে ফোন করে খোঁজ খবর মানে যেমন নেয় আরকি। যাই হোক ১ম এমনিও সবাই খুব ভালো খোঁজ নেয়, ভালোবাসাও দেখায়। বাট অনেকে শেষ পর্যন্ত সেটা রাখতে পারে না। যাই হোক। তো বিয়ের দিন আমাদের কেউই ছিল না। আমার বাড়ির কেউ ছিল না, ওর বাড়িরও কেউ ছিল না। শুধু ২ টো বন্ধু ছিল। নাম এখনো আমার মনে আছে। বাপ্পারাজ ছিল, আর একজনের নাম আমার খুব একটা ভালো মনে নেই। তো যখন বিয়ে করতে যাই তখন একটা মজার ঘটনা আছে। ও মালা নিয়ে গেছিল না। আ ও ওখানে যখন যাই তখন ব্রাহ্মণ বলল যে, "মালা কোথায়?" তারপর ওর বন্ধুকে বলল, বন্ধুটা হিন্দুই ছিল। বলল যে, "হ্যাঁ, মালা লাগবে, মালা নিয়ে আসো।" মালা, মিষ্টি নিয়ে আসে। বাট যখন বিয়েই বসে তখন দেখি ওর মানে পুজো করছে আরিয়ানকেই। মানে আ পইতে দিয়ে গলায়। তো আমি বুঝতে পারছি না। আমি বলছি, "বিয়ে কি এরকম হয় নাকি? মানে এরকম তো হয় না বিয়ে।" আমি তখন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম যে, "ये क्या हो रही है? इतना टाइम तो नहीं लगते?" তখন উনি বলল যে, "একটা মুসলিম আর একটা হিন্দু মানে বিয়ে হয় না। কাউকে না কাউকে মানে যদি তুমি মুসলিমের মানে করো বিয়ে, তাহলে তোমাকে মুসলিম হতে হবে।" আর ওখানে আরিয়ান চাইতো না যে আমি মুসলিমটা হয়ে যাই। আমি এই বিষয়ে সত্যি বলতে কিছুই জানতাম না। ও নিজে থেকে এইসব করেছে আমি কিচ্ছুই জানতাম না। যখন মানে যেদিন আমার বিয়ে সেদিন যে টাইমে বিয়ে তখন আমি দেখছি যে হ্যাঁ, ও এইভাবে বিয়েটা করছে। মানে তখন আমাকে বলল যে আরিয়ান হিন্দু ধর্মে আসছে, তারপর তোমাদের বিয়েটা হবে। পাক্কা ৩ ঘন্টা লেগেছিল ওখানে বিয়ে কমপ্লিট করতে। মানে প্রত্যেকটা রীতি মেনে হয়েছিল। আর আমার যা আমি জানতাম না বাড়িতে ফোন করছিলাম। ঠাম্মিকে জিজ্ঞাসা করছিলাম। ঠাম্মি বলছিল। সেইভাবেই ওখানে বিয়ে কমপ্লিট হয়ে গেল। এবার ওখান থেকে রুমে আমরা কিন্তু রুমে যাওয়ার সময় কোনো উবের পাচ্ছিলাম না। কারণ ওই মন্দিরটা অনেকটা ভেতরে ছিল। তো যিনি আমাদের বিয়ে পড়িয়েছিলেন তিনি তার গাড়িতে মানে আমাদের ছেড়ে দিয়েছিল। মানে আমাদের দেখে অ্যাকচুয়ালি মানে জানি না, অনেকেই বলে যে আরিয়ানের সাথে আমাকে নাকি খুব ভালো মানিয়েছিল। অনেকেই বলে। তো ব্রাহ্মণও দেখে বলেছিল যে দুজনকে খুব ভালো মানিয়েছে। তো ওখান থেকে হায়দ্রাবাদ ৩ মাস ছিলাম। ৩ মাস থাকার পরে বাড়িতে মানে কলকাতা চলে আসি। কারণ আমার মেয়ে ছোট ছিল, একদম ছোট ছিল। তার জন্য কলকাতাতে চলে আসি। দেন তারপর কলকাতাতেই সেটেল হয়ে যাই। লকডাউন পড়ে যায়। ভিগোটা কন্টিনিউ করি। ও জব করছিল আর ও জব ছেড়ে দিয়ে কলকাতাতে চলে আসে। আর কলকাতাতে এসে যখন ওর সাইডে মানে আমরা
বাড়ির পাশে মানে আশেপাশে বাড়িতে থাকার ইচ্ছা একদমই ছিল না। ও বলেছিল যে বাড়ির আশেপাশে কোথাও রুম নিয়ে থাকবো আর ওখানে জব টব করবো। তো বাড়িতে ঢোকার সাথে সাথে মানে ১ মাস পরেই লকডাউন। লকডাউনে কোম্পানি বন্ধ হয়ে গেছে, প্রত্যেকটা কোম্পানিই বন্ধ ছিল। তারপরেও আমরা ভাবলাম যে বাড়িতে থাকাটা কেমন হয়? বাট আমার বাবা আর যেতে দেয় না। যেহেতু আমার কোনো ভাই দাদা ছিল না, তো ওকে ভীষণ ভালোবেসেছিল আর বাড়িতে একটা ছেলে মানুষ দরকার আমাদের। তো বাবা বলেছিল যে, "তুমি এখানেই থাকো, তোমার যেতে হবে না কোথাও।" তখন ও বলল যে, "আমরা ইউটিউব করতে পারি।" আমার তো একদমই মন ছিল না, আমি রাজিও ছিলাম না। বাট ও প্রচুর আমাকে ফোর্স করে। ফোর্স করার পরে ইউটিউবে নামি। ভিডিও শ্যুট করছি, ১ মাস হয়েছে করছি, কিন্তু ভিউ খুব একটা স্টার্টিং আসতো না। তখন ভীষণ হার্ড ছিল, এখনও হার্ড, তখনও প্রচুর হার্ড ছিল। তো আমি তো মাঝে মাঝে রেগে যেতাম যে সবার ভিউ আসে, আমাদের ভিউ আসে না, আমি করব না। তারপরেও আবার বলতো যে ধৈর্য রাখ, সব কিছু হবে। বাট তারপর ৩ মাসেই চ্যানেল পাস করিয়ে দিই আর ৬ মাসে প্লে বাটন চলে আসে। তারপর ভালোই কাজ করছিলাম। তারপর তো আস্তে আস্তে ভিগো বন্ধ হয়ে গেল। আর ও টিকটক করতো, বাট আমি টিকটক করতাম না, ও করতো। আমার টিকটক নামটা খুব একটা পছন্দ হতো না, তার জন্য আমি কখনো করিনি। আমার ভিগোটাই ঠিক আছে। তো ইউটিউবে ঠিকঠাক কাজ করলো। করতে করতে লাস্ট অবধি মানে আমাদের বিয়ে এখন, ও যদি থাকতো, ও নেই বলেও আমার কখনো মনে হয় না। এখন এই ৭ বছর, ৫ বছর যখন হয় আমাদের বিয়ের, ও কেমন যেন একটু চেঞ্জ হয়ে যায়। মানে বাড়িতে বেশি সময় দেয় না, আমাকেও বেশি সময় দেয় না। আর সোশ্যাল মিডিয়া থেকে মন একদমই চলে যায়। ওর মানে মারা যাওয়ার ২ বছর আগে থেকে সোশ্যাল মিডিয়া থেকে ওর মন চলে গেছে। মানে পুরোটা সোশ্যাল মিডিয়া আমি দেখছি তখন। রোজ সকাল ১০টা-১১টায় বেরিয়ে যায়, রাত্রি ১১টা-১২টার সময় বাড়িতে ঢোকে। কিছু বলতে গেলে ঝামেলা, অশান্তি। আর ও একটু জেদি টাইপের ছিল, ওকে কিছু বলা যেত না। যেহেতু মানে অন্য কাস্টের, তারপর অবাঙালি, মানে আম আমরা যেমন মানে বুঝি, আমাদেরকে বুঝিয়ে বললে আমরা বুঝি, কিন্তু ওরা না বুঝতে চাইতো না। তখন হয়তো বুঝতে চাইতো, বাট পরে গিয়ে আবার যেটা সেটাই। বোঝে কম। অবাঙালিরা অ্যাকচুয়ালি বোঝে কম। কারণ আমি থেকে জানি। তো যাই হোক, ওকে অনেক বোঝানো হয়, বাট বোঝে না। অশান্তি টুকটাক ওরকম বাড়তেই থাকে। এবার ও প্রচুর ড্রিঙ্ক করতে শুরু করে দেয়। প্রচুর মানে প্রচুর, সবসময় রোজ, রোজ খেত। আমি জানি না ও কাদের সাথে মিশতো, বাট আমার বাড়িতে আমার বাবার কাছে অনেকে কমপ্লেন করতো যে তোমার জামাইকে বারে দেখেছি। আর আমার বোনকে ওর বন্ধু-বান্ধব ফোন করে বলতো যে, "তুই তো বলেছিস তোর জিজু ড্রিংক করে না। তো তোর জিজুকে দেখলাম এরকম বার থেকে বেরোচ্ছে।" আমাদের ওখানে একটা বার আছে এলাকাতে। সবাই যেহেতু সবাই চেনে, ইউটিউবার। আর আরিয়ান একটা কিউট, একটা হ্যান্ডসাম একটা ছেলে ছিল। মানে ওর পুরো মানে চোখে, সবার চোখে থাকতই যে হ্যাঁ, এইখানে একটা জামাই আছে। এই পাড়াতে একটা জামাই আছে। সেটা হচ্ছে আরিয়ান। তো সবাই চিনতো ওখান থেকে। আর সবাই একটু ওর একটু মানে আম বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা যদি একটু দেখতো, সবাই বাবাকে বলে দিত। আমাকেও বলতো অনেকে, কিন্তু আমি ওকে কিছু বলতে পারতাম না। তো ভীষণ বিগড়ে যায়, ভীষণই মানে টাকা পয়সা নষ্ট করতে শুরু করে দেয়। আর এমনকি ঘরের জিনিসপত্রগুলো বিক্রি করতে শুরু করে দেয়। আ সে যেমন টিভি, আ ফোন, ল্যাপটপ, আস্তে আস্তে সব বিক্রি করে দিল। আর আমার সোনাগুলোও কিন্তু সব বিক্রি করে দিয়েছিল। বাট ওটা আমি অনেক পরে জানতে পারি, আমি বলছি। যেদিন ও চলে যায় হুম। সেদিন কি হয়েছিল অ্যাকচুয়ালি? আমাদের ওখানে যে বারটা আছে, গাজনাতেই। তো ও অ্যাকচুয়ালি তার আগে থেকে হায়দ্রাবাদ যাওয়ার জন্য মানে ডিসিশন নিয়েছিল। আমার কিছু ভিডিওতেও আছে, আমি ওর জামাকাপড়গুলো প্যাকিং করছি। আছে আমার আগের ভিডিওগুলো চেক করলে দেখতে পাবে যে জামাকাপড় প্যাকিং করছে, আর ওখানে বলছি যে আরিয়ান আম হায়দ্রাবাদ যাচ্ছে, জব করবে। মানে কোম্পানি যে জবটায় ও ছিল সেই জবটা করবে। তো ও কিন্তু আ ৭ দিন হয়ে যাচ্ছে, ও যাচ্ছে না। ৭ দিনের বেশি হয়ে যাচ্ছে, ও যাচ্ছে না। তো আমি ওকে বারবার বলছি যে, "তুই যাচ্ছিস না কেন?" মানে হিন্দিতেই বলি যে, "इतना टाइम क्यों लग रहा है ये? क्यों नहीं जा रही है?"
তখন বলছে, "रूम्पा मैं 3-4 साल किधर था वो दिखाना है वो लोगों को।" তো क्या दिखाना है বলছে থানা থেকে গিয়ে একটা লেটার লিখে মানে অফিসারের সাইন দিয়ে অফিসে দেখাতে হবে যে আমি 3-4 বছর কোথায় ছিলাম। নাহলে তো তারা তো বুঝবে যে হয়তো কোনো ক্রাইম করেছে বা জেলে ছিল এরকম কিছু একটা। যাই হোক আমি তখন অতটা ভালো বুঝতাম না। তো আমি বললাম হয়তো হতেও পারে। হুম। তো ও রোজ থানায় যাচ্ছে বাট ও নাকি সাইনটা মানে সইটা পাচ্ছে না। এবার আমি ওর কথা শুনছি। আর সাইন নেওয়ার জন্য আমার মায়ের কাছ থেকে টাকাও নিয়েছিল কিছু। তো আমিও জানি যে হ্যাঁ, এবার থানায় আমার একটা বন্ধু ছিল মানে চেনাশোনা। তো ওকে আমি ফোন করি একদিন হঠাৎ করে যে আমার কিছু একটা ভালো লাগছে না। তো হঠাৎ করে আমি ফোন করলাম। বললাম যে, "আরিয়ান কি ওখানে গেছে?" মানে সেদিন ও বাড়ি থেকে বেরিয়েছিল যে আমি থানাতে যাচ্ছি। সকালে বেরিয়েছে, 11টায় বেরিয়েছে, 4টে বাজে এখনো পর্যন্ত বাড়ি আসছে না। আর স্বাভাবিক টেনশন তো হবেই কারণ ও ওখানে কাউকেই সেভাবে চিনতো না। তো তারপর আমি আমার ওই বন্ধুটাকে ফোন করি। ও বলল যে ওই স্যারটার নাম আমি বলছি না এখানে। তো ও আমাকে বলল যে, "স্যার তো নেই এখানে, উনি তো কল্যাণীতে চলে গেছে, ১ মাস হয়ে গেছে।" তো আমি তখন বললাম, "আরিয়ান আছে ওখানে?" বলল, "কই আরিয়ান তো নেই।" আমি বলছি, "আরিয়ান যায় না?" বলছে, "না, আরিয়ান একদিনও আসেনি।" আম তারপর আমি আরিয়ানকে ফোন করি। আরিয়ানকে ফোন করে এটা কি ভিডিও কল যেদিন ও করি। চলে যায় সেই দিনেই? হ্যাঁ, আমি বলছি শোনো। আমি আরিয়ানকে তখন ফোন করি, ভিডিও কল করি। ১ম বার কল করলাম, রিসিভ করল না। ২য় বার কল করলাম, রিসিভ করল না। ৩য় বার ও আমার কলটা রিসিভ করল। আর তখন আ ছিল ও বারে ছিল। আমি বুঝতে পেরেছি বাট ওকে আমি ধরা দিইনি যে আমি বুঝতে পেরেছি যে এটা বার। কারণ ওই বারটায় আ আমাদের অ্যানিভার্সারি কেক কাটার জন্য গেছিলাম। তো সেখান থেকে আমি চিনি। তো তারপর ও বলল যে, "আমি ১ ঘন্টা পরে আসছি।" আর যেহেতু রাস্তায় আছি আমি এখন কিছুই বলব না। আমি বললাম, "তুই জলদি আয় কুছ বাত করনা है।" তো বলল, "হ্যাঁ, হ্যাঁ, আমি আসছি।" ১ ঘন্টা হয়ে যাচ্ছে, ২ ঘন্টা হয়ে যাচ্ছে, ও আর আসছে না। তো ওই বারটার পাশে আমার একটা ভাই মানে চেনাশোনা, ওই ভাইকে আমি ফোন করেছি যে, "দেখ তো ওখানে আমার গাড়ি আছে কিনা?" তো তখন আমার গাড়ি নিয়েই চলাফেরা করতো। কারণ নিজের গাড়িটা বিক্রি করে দিয়েছিল। তো আমার ওই ভাইটা বলছে, "হ্যাঁ, তোর গাড়ি আছে।" আমি আমার তখন বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, "তুই ভালো করে দেখ, ওখানে আমার গাড়ি আছে কিনা। আমার গাড়ির কালারটা জানিস তো?" বলছে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হোয়াইট কালার আর গ্রিন কালার, ব্লু কালারের হেলমেট।" তাহলে তো ঠিকঠাক বলছে। এবার আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। আমি যখন বেরোবো তখন আমার বাবা বলছে সন্ধ্যা তখন বাবা ৫টা বাজে। বাবা যাবে ৫টা-৬টা বাজে। বাবা যাবে তখন সবে যাবে বাবা। তো বাবা আমাকে বলছে যে, "আরিয়ানকে ডাকিস তো, ওর সাথে আমার কিছু কথা আছে।" অলরেডি বাবার কানে চলে গেছে। আর আমি কিন্তু তখনও বলছি না কিছু যে হ্যাঁ, ও এই বারে আছে। কিচ্ছু বলিনি। আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। বারে তো দুম করে হঠাৎ করে একটা মেয়ে ছেলে উপরে যাওয়া যায় না। আর আরিয়ানের একটু মানে মান-সম্মান, একটু না মানে প্রচুর মান-সম্মান। তো আমি ওখানে মানে ওখানে যেহেতু সবাই চেনে আমাকে, তো ওখানে একটা ভাইকে বললাম যে, "উপরে গিয়ে বলো আরিয়ানকে যে রুম্পা এসছে।" তখন ওই আরেকটা ভাই উপরে গেল। গিয়ে আরিয়ানকে বলল যে, রুম্পা এসছে। তখন ও দরজার মানে ওখান থেকে মানে উপর থেকে দেখা যায় নিচে। ও দরজার ওখানে এসে দাঁড়িয়ে আমাকে বলছে, "উপাড়া।" আমাকে বলছে। আমি তখন গেছি উপরে। আর আমাদের মধ্যে না ঝগড়া প্রচুর হতো। এমন না যে ঝগড়া হতো না। যেমন মানে ভালোবাসা ছিল, তার থেকে বেশি ছিল ঝগড়া। প্রচুর ঝগড়া হতো কিন্তু আমরা কখনো না মানে পাবলিকের সামনে বা সোশ্যাল মিডিয়ায় দেখাইনি যে হ্যাঁ, আমাদের মধ্যে ঝগড়া চলছে। এবার আমি উপরে যাচ্ছি, আমি হাসতে, হাসতে যাচ্ছি। কাউকে বুঝতে দিচ্ছি না যে আমার আর ওর মধ্যে ঝামেলা চলছে। আমি হাসতে, হাসতে যাচ্ছি, ও আমাকে আস্তে, আস্তে বলছে "মেরা ইজ্জত নিকাল দিয়া।" এরকম আস্তে, আস্তে বলছে। আমি ওকে বললাম, "তেরা ইজ্জত হ্যায় ক্যা নিকালনে কে লিয়ে?" তারপরে বারে যে একটা ভাই ছিল তাকে আমি বললাম যে, "ইধার লড়কি কা আনা মানা হ্যায় ক্যা?" তখন বলছে, "নেই, নেই।" তা তারপর আমি বলছি, "তো आर्यन ऐसा क्यों कर रही है?" বলছে, "नहीं कोई बात नहीं आप बैठो।" তো একটা টেবিলে ৬ থেকে ৭ টা। তারপরে ওখানে দেখলাম যে ও একা ছিল। মানে আর কেউ ছিল না। আ কাউকে আমি দেখতে পাইনি। ২-১ জন ছিল অন্য টেবিলে বসেছিল তাদের আমি চিনি না। তো ওখান থেকে আমি সোজা বাড়িতে চলে যাই। ওকে আর কিছু বলিনি আমি ওখানে। কারণ এলাকার মধ্যে তো এজন্য কিছু না বলে আমি সোজা বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে ওর আর ফোন আমি রিসিভ করি না। এবার বাবা ওকে ফোন করেছিল যে, "তুমি জলদি আসো, তোমার সাথে কিছু কথা আছে।" তখন বাজে ৯টা। তো ও আমি ওর নাম্বার ব্লক লিস্ট করে দিই। আর ও আমার বাবাকে ফোন করে রুম্পার সাথে কথা বলবো। তা আমি কথা বলিনি ওইদিন। তো ও ওই রাত্রে হায়দ্রাবাদ চলে যায়। মানে আমার যে গাড়িটা ছিল গাড়িটা নিয়ে ওর কাছে একটা ব্যাগ ছিল।
একটা ড্রেস ছিল, মানে একটা শার্ট ছিল, ডকুমেন্টস নিয়েই বেরিয়েছিল, যেহেতু বলেছিল থানায় যাচ্ছি। তো ওগুলো নিয়েই বেরিয়ে গেছে, গাড়িটা গ্যারেজে রেখে ও ডাইরেক্ট চলে গেছে হায়দ্রাবাদ। আর আমার বাবাকে লাস্ট বললো যে সোমাকে দেখ के रखना আর রুম্পাকেও দেখ के रखना বলে চলে গেল। 1 মাস আমার সাথে পুরো মানে কন্ট্যাক্ট পুরো বন্ধ। কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে, আমার কথা হয় না, কিছু না। আর ওই সময় মানে আমার একটু রাগ হয়েছিল, আর আমি একটু ডিপ্রেশনেও চলে গেছিলাম। কারণ ও কিছু কিছু কাজবাজ করে গেছিলো, যেগুলো আমি ও যাওয়ার পরে জানতে পারলাম যে এই কাজগুলো মানে অনেক বড় কাজবাজ করে গেছিলো। সেগুলো ও যাওয়ার পরে আমি জানতে পারি, তারপরে আমি একটু ডিপ্রেশন চলে যাই। আর আমার আশেপাশের সবাই, বন্ধুবান্ধব সবাই বলে যে ও ধোকা দিয়ে চলে গেছে। আমারও কোথাও না কোথাও মনে হয়েছিল যে হ্যাঁ, ধোকা দিয়ে হয়তো চলে গেছে। কারণ আমার নামে প্রচুর লোন নিয়েছিল ৫-৬টা। তারপর আমার সোনার যা জিনিসগুলো ছিল সেগুলো নিয়েছিল। এবার যদি তুমি বলো যে সোনার জিনিসগুলো নিয়েছিল তুই কি জানতিস না? তাহলে আমি বলব আমার শাখা ওর ভাইয়ের একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য। তারপর আবার ও ফিরলো কবে? ৮ থেকে ৯ মাস পরে। ৮ 1 মাস পরে কন্ট্যাক্ট করেছে আমার সাথে, আবার কন্ট্যাক্ট করেছে, কথা বলতো। তারপর কন্টিনিউ কথা বলছিলাম টুকটাক। আম কোনো কিছু দরকার পড়লে বলতাম যে হ্যাঁ, আমার এটার এই লাগবে, ওটার ওই লাগবে। একবারই আমাকে টাকা পাঠিয়েছিল। তারপর আর টাকা পাঠায়নি। আর ইউটিউবটা পুরোটাই মানে ৮ মাস আমিই দেখাশোনা করেছি। আচ্ছা। ৮ মাস ৯ মাস পরে আসলো। হঠাৎ করে না বলে বাড়িতে চলে আসলো। হ্যাঁ, এসে অবশ্য সরি বলেছিল, কারণ ওই যে টিভিটা বলেছিল হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছে, বাট ওটা আমি জানতে পারি বিক্রি করে দিয়েছে। তো এগুলোর জন্য সরি বলেছিল। দেন তারপর ঠিকঠাক ছিল। আ আমাকে এটাও বলেছিল যে আর ড্রিংক করবে না। তারপর জব দেখে একটা, কৃষ্ণনগর টাটা কোম্পানিতে জব দেখে। ১ মাস ট্রেনিং হয়। ট্রেনিং হওয়ার পরে ১ তারিখ থেকে, মে মান্থের ১ তারিখ থেকে জয়েন করে। আর ৯ তারিখে অ্যাক্সিডেন্ট হয়। ৯ তারিখে যখন ও যায়, মানে তার আগের দিন ৮ তারিখে অনেকটা লেট বাড়ি এসেছিলো অফিসের কাজে, মানে কল্যাণী যেতে হয়েছিল ওর ওই অ্যাডমিট কার্ডের জন্য। তারপর আরও কী কী ছিল, যাই হোক বাবা জানে এগুলো ভালো। তো ওখান থেকে আসতেই ওর প্রায় ১২টা বেজে গেছিলো রাত্রি। আর গাড়ি নিয়ে আসছিল, বাবার গাড়িটা ও নিয়ে যেত। বাবার ছিল গ্ল্যামার গাড়ি, ওই গাড়িটাই ও নিয়ে আসা যাওয়া করতো। তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে না ওই পুরোনো গাড়ি তো ব্যাটারিটা একটু বসেছিল। তো পরের দিন যার জন্য মানে স্টার্ট নিচ্ছিল না। আর ওই দিন সকালেও প্রচুর লেটে উঠেছিল, ১০টার সময় উঠেছিল ৯ তারিখ। ন ও ৮ তারিখে এসে আবার রাত্রিবেলা কিন্তু শ্যুট করেছে। মানে রাত্রিবেলাটা ও শ্যুট করতো, ও বলতো যে আমাকে ফোন করে বলতো সন্ধ্যার দিকে যে মেকআপ করে থাকবি, এসে শ্যুট করব। বেশিরভাগ শ্যুট মানে রাত্রের দিকেই আমরা করতাম। তো ৯ তারিখ শ্যুট করেছে। তারপর ৯ তারিখে সকালবেলা ১০টার সময় উঠেছে ঘুম থেকে। উঠে ওর মানে শরীরটা চলছে না, ভীষণ মানে ক্লান্ত। আর রাত্রে যখন আসে তখন আমাকে যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই ৮ তারিখেই যখন মানে আসে তখনই আমাকে বলেছিল যে ওই জায়গাটা দিয়ে না আসতে আমার ভীষণ ভয় লাগছিল। কারণ আরিয়ানের আগে ওই জায়গাটায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আর যাদেরই অ্যাক্সিডেন্ট হয়েছে তারা কেউ বেঁচে নেই। মানে আরিয়ানের অ্যাক্সিডেন্টের এক বছর কি ৬ মাস আগে আমাদের পাড়ারই একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয় সেম জায়গায়। মানে ওই জায়গাটাই খারাপ। হ্যাঁ, খারাপ। এবার ও আমাকে বলছে ওই জায়গাটা দিয়ে না আসতে আমার ভীষণ ভয় লাগছিল। আমি তখন বললাম যে রাত্রি হয়ে গেছিলো, একদম ১২টা বাজে। রাত্রি হয়ে গেছিলো, এর জন্য হয়তো হবে, ভয় লাগছিল। তো ৯ তারিখ ১০টার সময় যখন উঠলো, ওর অফিস যেতে ইচ্ছা করছে না। সকালবেলা ও রোজ সকালে ওয়ার্কআউট করতো, মানে ওর নিজের শরীরের প্রচুর যত্ন নিত। যেহেতু মানে হ্যান্ডসাম কিউট ছিল, মানে নিজেকে খুব যত্ন করতো, খুব মানে খুব। তো আমার বোনের রুমে ও ওয়ার্কআউট কমপ্লিট করলো, করে স্নান করতে যাবে। মানে রুমে এসে না মানে সেই ল্যাদখোর যাকে বলে, মানে ও কিন্তু এমনিতে কুঁড়ে ছিল না, কাজের ছিল। তো মানে নড়ছে না ওর শরীর। আমি দেখে ওকে বলছি যে अगर जाने का मन नहीं है तो मत जाना। বলছে नहीं রুম্পা, बहुत सारा काम है, जाना पड़ेगा। আমি আর কিছু বললাম না। কারণ আরিয়ান ওই যে বললাম ভীষণ জেদ, ওর প্রচুর জেদ, ও কারোর কথা শোনে না। তারপরে স্নান করতে গেল। নিচে গেছিলো সেদিন, উপরে বাথরুমে জল ছিল না। নিচে গেল, স্নান করলো, উপরে আসলো। আমি বললাম ঠিক है मैं खाना डाल रही हूँ तू आ जा। তো বললো হ্যাঁ ঠিক है। আমি নিচে
খাবার মানে রেডি করছি, উপরে দেখি ওর একটা ফোন আসলো, তাকে বলছে আমি 20 মিনিটের মধ্যে আসছি। আর কৃষ্ণনগর কিন্তু আমার বাড়ি থেকে 1 ঘন্টা মতো লাগবে, এরকম লাগে। তো ও যখন নিচে আসলো, আর আমাদের সকালবেলার খাবার আর রাতের খাবার একসাথে খেতাম। সকালবেলা একসাথে মানে খেয়ে ও বেরিয়ে যেত, আবার রাত্রিবেলা ও যতক্ষণ না আসবে ততক্ষণ আমি খেতাম না। তো নিচে আসলো, আমি বললাম যে 20 मिनट क्यों बोला, तेरा तो बहुत टाइम लगेगा, तो फिर ज़ोर से भगाएगा क्या गाड़ी। ও খুব জোরে গাড়ি চালাতো, হ্যাঁ প্রচুর। তো বলছে নেই 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 मैं ऐसे ही बोल दिया। তো সেদিন বাবার গাড়িটা ও বার করলো, স্টার্ট নিচ্ছে না। ওই যে আগের দিন বৃষ্টি ছিল, ব্যাটারিটা বসে গেছে। তো আমি বললাম मत जाना आर्यन, मैं बहुत बार बोल रही हूँ मत जा। ও সেই এক কথা, নেই রুম্পা बहुत सारा काम है। তারপরে আমার গাড়িটা বার করলো। আমার গাড়িতে তেল নেই, বাধা কিন্তু অনেকভাবে এসছে। ওর মারা যাওয়ার 3 দিন আগে ওর গলার থেকে তুলসীর মালা ছিঁড়ে গেছিলো। আমি তখন খুব একটা বুঝেছিলাম না। আর একটা পাখি আমার ঘরে ঢুকেছিল, ছোট্ট পাখি একদম। তো ওই পাখিটাও ও যখন অফিস থেকে আসে, আমার শোকেসের পাশে আটকে ছিল। তো ও অফিস থেকে এসে মানে বার করলো, বার করে আমরা ছেড়ে দে, এত ছোট, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, আমরা ছেড়ে দে ছোট্ট পাখি। ও ছাড়তে গেল, পাখিটা না উড়ে পড়ে গেল, একটা বিড়ালে টেনে নিয়ে চলে গেল। ও তখন মানে ওর চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। তো আমি বললাম, ঠিক আছে ছাড় না, ও প্রচুর কষ্ট পেয়েছিল। যাই হোক, তো এবার আমার গাড়িটার তেল নেই। আমাদের যেহেতু লোকালে তেল পাওয়া যেত তখন, তো পাশে একটা শপ ছিল, সেখানে গেছি, আমিও গেছি। আম ওখান থেকে তেল ও নিল। নিয়ে আমি বললাম, "আমি বাড়িতে চলে যাই।" কারণ আমি ওড়না নিয়ে গেছিলাম না। ওই আমাকে বলল যে, "तू घर जा, मैं देख लेती हूँ। तू दुपट्टा लेकर नहीं आया ना, तू घर जा।" এরকম বলল। আমি বললাম, "ঠিক আছে।" আমি ওই শপ থেকে বেরিয়ে মানে বাড়ির দিকে যাচ্ছি, আর হঠাৎ করে কেমন যেন মনে হলো, দেখি তো গাড়িটা জোরে চালালো না মানে আস্তে চালিয়ে যাচ্ছে। তখন আমি পেছন ফিরে তাকালাম, দেখি না, গাড়িটা ঠিকঠাক আছে। ওটাই লাস্ট মানে আমার দেখা। তারপর আমি বাড়িতে চলে যাই। 3টের দিকে ও আমাকে ফোন করে। বলল, "আমি অফিস থেকে আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আম বাড়ি আসছি তাড়াতাড়ি। তো তু ক্যা খায়েগা বল খানা?" ও রোজ কিছু না কিছু নিয়ে আসতো আমার জন্য। চাউমিন বলো, এগরোল বলো। এগরোলটা আমার একটু মানে প্রিয় ছিল। ডিম যেহেতু পছন্দের, আর আইসক্রিমটা। তো বারবার আমাকে বলছে, "क्या लेके जाओ तेरे लिए?" मैं बोला, "कुछ नहीं, तू बस ऐसे ही आ जा।" কারণ ওই সময়টা আমাদের কাছে টাকা একদমই ছিল না। মানে ইউটিউবে ঠিকঠাক কাজ করতাম না। যাই হোক, তো 3টে থেকে কন্টিনিউ রাত্রি 7টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ওইদিন। প্রচুর বৃষ্টি। মে মান্থের 9 তারিখ। বারটা ছিল হয়তো বৃহস্পতিবার ছিল। ও 5টার সময় আমাকে ফোন করলো। আবার বলছে, "রুম্পা ক্যা খায়েগা বল?" আমি তো আবারও বললাম যে, "कुछ नहीं चाहिए मुझे, कुछ नहीं चाहिए।" তখন ও বলছে, "तू अगर बोल दे ना मुझे बहुत अच्छा लगता है, तू बोल ना क्या चाहिए।" তখন আমি বললাম, "ঠিক আছে চাউমিন লেকে আ।" তারপর আমি নিচে গিয়ে দেখি, আর আমার ফোনে একদম ব্যালেন্স ছিল না। আমি নিচে গিয়ে দেখি বোন চাউমিন করছে। আমি বললাম, তাহলে এবার যদি আরিয়ানে ফোন করে ওকে বলবো চাউমিনটা আনতে হবে না, বাড়িতে করছে। আর ও সকালবেলা যখন গেছিল তখন আমাকে বলেছিল খিচুড়ি রান্না করতে। তো তারপর আবার ফোন করলো 5:30টার দিকে। আমি তখন বললাম যে, "বোন চাউমিন করছে, চাউমিন আনতে হবে না। আর তু কুছ মত খা, मैं खिचड़ी बना रही हूँ, तो आके खिचड़ी खाना।" তখন ও বলছে, "तू खिचड़ी बनाया? ओके ओके, मैं बाहर से कुछ नहीं खा रही हूँ, मैं आगे खिचड़ी दबा के खाऊंगी।" ও খেতে ভীষণ ভালোবাসতো। তারপর 9টা 9টা 9টার সময় আমার বাবা ফোন করে ওকে। ও বাবার ফোন রিসিভ করে বলল যে, "আমি আসছি বাবা, আমি আসছি।" আর আমাদের বাড়িতে একটা রুল আছে, সেটা হচ্ছে আমার বাবা 9টার সময় সব থেকে বাড়িতে ঢোকে। তো আমার বাবা বলে, আ আ 9টার সময় আমি বাড়িতে ঢুকে যেন সবাইকে দেখতে পাই। এটা বলে বাবা। তো 9টা বেজে যাচ্ছে, ও ফোন তুলছে না। আ তারপর একবার ফোন তুললো, পরে ফোন করেছে বাবা, আর ফোন তোলেনি। আর বাবার সাথে কথা বলার পরেও 2-3 বার বাবা ফোন করেছে, ও ফোন রিসিভ না করে আমাকে ফোন করেছে। বলছে, "রুম্পা तू बाबा को बोल कॉल मत करने के लिए, मैं आ रही हूँ।" তারপর আমি বাবাকে বললাম, "তুমি কল করো না, ও আসছে।" গাড়ি-টাড়ি চালাচ্ছে হয়তো, ফোন বারবার এরকম বাজলেও রিসিভ করতে পারবে না। যাই হোক, তারপর বৃষ্টি হয়েছে। আর স্কুটি ভীষণ স্লিপ কাটে। বাবার টেনশন ছিল যে স্কুটিটা স্লিপ কাটে, আর আমাদের বাড়ির পাশের রাস্তাটা মানে ভীষণ পিছল। এই টেনশনটাই ছিল বাবার। আর আর আমার অন্য টেনশন ছিল যে ড্রিংক না করে। এই টেনশনটা ছিল।
তারপর আমি খিদে, আমার কিন্তু খিচুড়ি ভীষণ পছন্দের, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তখন বাজে 10টা, 10টা সাড়ে 10টা বাজে, আমি যে এখনও আসছে না, এখনও আসছে না, আমার প্রচুর রাগ হলো যে আজকে আসলে হবে, ঝামেলা হবে। তারপর আমি নিচে চলে গেলাম খেতে, খিচুড়িটা না আমি আর খেতে পারছি না, একবার নিয়েছি খিচুড়িটা, নিয়ে আমি আর খেতে পারলাম না, রেখে দিলাম, রেখে দিয়ে আর শরীরের মধ্যে মানে কেমন যেন লাগছে, ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে। মা বাবা দেখি শুয়ে পড়েছে। তারপর আমি উপরে চলে গেলাম, উপরে গিয়ে আমি এক এডিট ছিল যে খিচুড়ি বানাচ্ছিলাম, সেই ভিডিওটা এডিট করছিলাম। তো এডিট করতে করতে মা বাবা উপরে চলে আসলো। এবার মা বাবার মন তো, আমার মা বাবা কিন্তু ওকে ভীষণ ভালোবাসতো, মানে আমার মাঝে মাঝে এরকম ফিল হতো যে আমি শ্বশুর বাড়িতে আছি, এরকম ফিল হতো, মানে এতটা ভালোবাসতো ওকে। তো মা বাবা উপরে চলে এসছে, মা মেঝেতে বসে আছে, বাবা আমার পাশে বেডে বসে আছে। তখন মা আমাকে বলছে, আরিয়ান ফোন কেন তুলছে না বলতো? আমি তখন লাইট, মানে যাতে টেনশন না করে বাবা, আমি বললাম হয়তো রাস্তায় আছে, দেখো চলে আসবে। বলছে তুই আবার ফোন কর তো। আমি বলছি আমার ফোনে তো ব্যালেন্স নেই। তারপর বাবার ফোন থেকে আলিয়াকে ফোন করেছি, আমার ননদ, ছোট ননদ। আলিয়াকে ফোন করে বললাম যে আলিয়া, तुम्हारा भाई फिर से लेट कर रही है, तुम एक बार कॉल करो, शायद मेरा फ़ोन नहीं उठा रही है, वो डर रही है, মানে আমাকে একটু ভয়ও পেতো, शायद डर रही है, तुम एक बार কল करके देखो। আলিয়া ফোন করেছে 2 থেকে 3 বার, ফোন রিসিভ করেনি। তখন আলিয়া আমাকে বলল যে भाभी भैया कॉल नहीं उठा रही है, तुम जब तुम्हारे साथ बात होगा, जब आएगा मुझे एक बार कॉल करके बता देना। ঠিক আছে। তার কিছুক্ষণ পরে বাবা মা থাকতে থাকতেই আমাদের পাড়ার একটা ছেলে, মানে দাদা বলেই ডাকি, ও আমাকে ফোন করেছে, হঠাৎ করে ফোন করে বলছে, আমি ওর নাম্বার দেখে বলছি এ আমাকে কেন ফোন করছে হঠাৎ করে, মানে ওর সাথে আমার অ্যাকচুয়ালি একটু, মানে একটু ঝামেলা বলতে ওই এক পাড়ায় থাকলে যা হয় আর কি। তো দেখে আমি পুরো অবাক, এ কেন ফোন করছে আমাকে। তো আমি রিসিভ করেছি, মা বলছে রিসিভ কর, রিসিভ করলাম। বলছে আমাকে বলছে এই আরিয়ানের হয়েছে গাড়াপোতায়, তুমি যাও এখনই। আমি তখন ওকে বললাম যে আমার কাছে তো গাড়ি নেই, আমার গাড়িটাই তো ও নিয়ে গেছে, তাহলে আমাকে একটু নিয়ে যাও না, এভাবে বললাম। তখন বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও। ওর ফোনটা রাখার পর পর আমার যে ক্যামেরা মানে করে যে ভাই, সে আবার আমাকে ফোন করেছে, ফোন করে বলছে এই রুম্পা, আরিয়ানের হয়েছে, তুমি তাড়াতাড়ি গাড়াপোতাতে যাও। তখন আমি বললাম যে আরে আমি ওই দাদাকে বললাম আমাকে একটু নিয়ে যেতে, আমাকে একটু নিয়ে যাও না, আমার কাছে তো গাড়ি নেই, আর বাবার বয়স হয়ে গেছে, ওই আর রাতের অত বেলা, রাতে? অত রাত্রে, তখন বাজে 11টা, 11টা সাড়ে 11টা এরকম, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচুর মানে প্রচুর বৃষ্টি হয়েছে। তো তারপর তো আমি আমি কিন্তু মেকআপ করেই ছিলাম, কারণ ওই যে ও বলেছিল যে এসে শ্যুট করবে, আমি মেকআপ করেই ছিলাম। তো আমি পুরো রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি। আম, আমাদের তো বাঁশবাগানের মধ্যে বাড়ি, প্রচুর কাদা হয়। ওই মানে দুটো রাস্তা, সামনের রাস্তা দিয়ে মেন রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি, আর যে ভাইগুলো আমাকে নিতে আসবে ওরা ডাইরেক্ট বাড়ির মধ্যে ঢুকে গেছে। আমাকে ফোন করছে, আমি বলছি আরে আমি রাস্তায় দাঁড়িয়ে গেছি, আবার ওরা রাস্তায় এসে মা আমাকে 10,000 টাকা হাতে দিল, মাও যাবে আমার সাথে। আমি মাকে বললাম তোমাকে এখন যেতে হবে না, আমি আগে যাই, আগে গিয়ে দেখে আসি, যেহেতু এতটা রাত্রি। তারপর বোন রয়েছে, তারপর বাবার মানে বয়স হয়ে গেছে বাবার, যাই হোক আমি বললাম তুমি থাকো, আমি আগে যাই, যদি সেরকম হয় পরে যেও, আমি আমি দেখছি। তো ওখান থেকে আমাকে নিয়ে গেল, টাকাটা মা ব্যাগেই দিয়ে দিল আমার। ওখান থেকে সোজা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার বাড়ি থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে। মানে ও কাছাকাছি এসেই গেছিল? হ্যাঁ এসেই গেছিলো। তো ওখানে গেলাম, দাঁড়ালাম, আম, অনেক অনেক মানুষ, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে, আর অনেক মানুষ। আর আমরা তো গ্রাম সাইডে থাকি, ওর অ্যাক্সিডেন্টটা আমার যতদূর মনে হয় 10:30 11টার দিকেই হয়েছিল, কারণ ওই টাইমটায় প্রচুর বৃষ্টি হয়েছে যেহেতু, মানে সবাই ঘুমিয়ে গেছে। তো ওখানে মানে কিছু কিছু মহিলা রয়েছে, জিজ্ঞাসা করছে ওই দাদাটাকে যে ইনি কে, মানে আরিয়ানকে না অনেকে চিনতে পারেনি তখন, যেটা আরিয়ান। তো ওই দাদাটা বলছে যার অ্যাক্সিডেন্ট হয়েছে ওর ওয়াইফ। তো আর যে বন্ধুটা থানায় থাকতো ও আমাকে আগেই ফোন করে বলেছে যে আরিয়ানকে নিয়ে হসপিটালে যাচ্ছি, কিন্তু ওখানে পুলিশ আসতে লেট করেছিল, কারণ মে মান্থ, ইলেকশনের টাইম ছিল, ডিউটি ছিল, ভোটের ডিউটি, যার জন্য থানা থেকে আসতেই লেট করেছিল। ওখানে ও পরে আমি শুনেছিলাম 15 থেকে 20 মিনিট বেঁচে ছিল ওখানেই। তো আমার তো গায়ের মধ্যে পুরো কাঁপছে, আর আমি ওই বন্ধুটাকে বারবার জিজ্ঞাসা করলাম যে ওর জ্ঞান আছে তো? ও বলছে হ্যাঁ হ্যাঁ জ্ঞান আছে, তুই জলদি আয়।
বললাম, জলদি আয়। ওই থানার গাড়ি করেই ওকে নিয়ে গেছিলো একটা অফিসার, উনিও মানে মুসলিম ছিল, ভীষণ ভালো ছিল অফিসারটা। উনিই নিয়ে গেছিলো, উনি নাকি পেটটা একটু দেখেছিল নড়ছে, সাথে সাথে নাকি নিয়ে গেছিলো উনি। তো তারপর ওখান থেকে হসপিটাল একটু দূর, মানে আমার বাড়ি থেকে হসপিটাল 10 কিলোমিটার দূর, বগুলাতে। হসপিটালে আমি নামলাম। আমি না আর আগে যেতে পারছি না, মানে আমার জানি না কেমন পুরো বডিটাই মানে কেমন ভারী হয়ে গেছে, মানে বুঝতে পারছি না কেমন একটা হচ্ছে। আর আমার ওই বন্ধুটা মানে ও অনেকটা এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে দেখে, পেছন ফিরে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে রয়েছি। তারপর আবার পিছিয়ে এসে আমাকে বলছে, কি হলো? আমি বলছি, আমার না কেমন যেন লাগছে, হাত পা মানে কেমন ঠান্ডা হয়ে আসছে, কাঁপছে, আমি হেঁটে যেতে পারছি না। তখন ও বলছে, আরে কিছু হবে না, আমার হাত ধরে বলছে, আরে কিছু হবে না, আসো তো। তখন আমি গেলাম, দেখি ওকে শোয়ানো রয়েছে। ওর কিন্তু 6 ফুট ছিল হাইটটা। শোয়ানো রয়েছে, পাটা বেরিয়ে বেরিয়ে গেছে, মানে ধরছে না বেডে। আর স্ট্রেচারে। আর হচ্ছে ওর হাত একটা এইভাবে ছিল পেটের উপর, একটা এইভাবে ছিল হাত। ফোন পকেটেই রয়েছে, এই পকেটে ছিল ফোনটা। তো আমি প্রথমে গিয়ে না বুঝতে পারছি না যে কোথায় কই। তখন বলছে ওই যে বন্ধুটা ছিল, মিতুন, ও বলছে এই যে। তখন আমি গেছি, আমি গিয়ে ডাকছি, মানে এরকমভাবে মুখে মানে আরিয়ান আরিয়ান বলে ডাকছে, আরিয়ান উঠ, ক্যা হুয়া উঠ। আর শুধু ওকে বলছি, মিতুনকে বলছি যে পুলিশ টুলিশ সবাই দাঁড়িয়ে আছে পাশ দিয়ে। বললাম যে কখন থেকে জ্ঞান নেই, আমি বলছি কখন থেকে জ্ঞান নেই। ও কিছু, কেউ কিচ্ছু বলছে না, সবাই চুপ করে আছে, কেউ কিচ্ছু বলছে না। তো ও তো খুব ফর্সা ছিল, ও কিছু বলছে না। আমি বলছি, বলবি তো, কিরে বল, কখন থেকে জ্ঞান নেই, বল না। ও কিচ্ছু বলছে না। ওর এখানে একটু লেগেছিল, রক্ত বেরিয়েছিল, হালকা বেরিয়েছিল। আর ও নাকি মুখ দিয়ে খুব রক্ত বেরিয়েছিল, কিন্তু আমি ওখানে গিয়ে দেখিনি, হয়তো ও জল টল দিয়ে ধুয়ে দিয়েছে, এরকম হবে। আর হাতের এখানে ছুলে গেছিলো, অনেকটা ছুলে গেছিলো। বেল্ট একটু ঝুলে আছে, মানে পড়ে যাবে, একটুখানি টাচ পেলেই পড়ে যাবে। আর আমি জামা এরকম উঁচু করলাম, দেখি এখান দিয়ে ওর কালশিটের দাগ পড়ে গেছে, যেহেতু ফর্সা ছিল কালশিটের দাগ পড়ে গেছে। তারপর ওর দিকে না আমি তাকিয়ে আছি যে মানে নিঃশ্বাস নিচ্ছে কিনা, আঙুল দিচ্ছি, চোখের দিকে তাকিয়ে আছি। আর চোখের দিকে যখন আমি একভাবে তাকিয়ে আছি, হালকা তাকিয়ে, ও নাকি তাকিয়েই ছিল। তো সবাই যাই হোক, মানে অনেকটা টাইম হয়ে গেছে তো। এবারে দেখি হালকা একটু খোলা আছে এই চোখটা, মানে ডান চোখের ভেতরে একটা পোকা ঘুরে বেড়াচ্ছে, ছোট্ট পোকা। তখন আমি বুঝতে পারলাম ও নেই। তারপর আমার ওই দাদা ওই মিতুনকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তখন ইশারা দিল এরকম। আমি মানে তখন মানে মনে হলো যে মানে সে আকাশ ভেঙে পড়লো, যে হতেই পারে না, আমি এখনো মনে করি না যে ও নেই। আমি বলছি, কি বলছিস তুই, ডক্টরকে একবার ডাক না ভালো করে। আমি কাঁদছি, প্রচুর চিৎকার করেছি, কাঁদছি। যত পেশেন্ট ছিল সবাই চলে এসেছে, সবাই কেঁদেছে ওর জন্য, মানে যারা ওকে চেনে না তারাও কেঁদেছে। শুধু একটা কথাই, যেহেতু আমি কিন্তু মেকআপ লুকে রয়েছি, বলছে এত সুন্দর একটা ছেলে। আর ও না যখন মারা যায়, ওর চেহারাটা মানে সেই কেমন যেন হয়ে গেছিলো, ঠোঁট দুটো তো লাল, বাট ওই টাইম পুরো কালো, পুরো কালো, আর পুরো ফেসটাই কেমন যেন চেঞ্জ, পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি বলছি, না এটা হতেই পারে না, তুই ভালো করে ডক্টরকে ডাক, ভালো করে দেখ। তারপরেও ওর আমি ওখানে বসে পড়েছিলাম। তারপরে আমাদের পাড়ার সব ছেলেপেলে, মানে যাদের সাথে একসাথে পড়াশোনা করেছি, মানে আশেপাশের, ওরা এসে আমাকে ধরছে, আমার ফোন টোন তো কিছু, ফোনটা ও যেখানে ছিল ওখানেই ছিল। তারপর ওর বোনকে আমি নাম্বার দিলাম, ওর বোনকে ফোন করা হলো। ও বোনকে বললো, পাশের ওই দাদা ওরাই আর কি বলেছিল যে এরকম এরকম হয়েছে। ওর বোনও বিশ্বাস করছে না, বলছে হতেই পারে না, ফটো ভেজো, ভিডিও ভেজো, ইয়ে নেই, নেই হো সাকতে, এরকম বলছে। আর ওর বোনের না একটা অন্যরকম ছিল, যে ও খুব মানে হাইট ছিল, একটু গাট্টা গোট্টা ছিল, ওর অ্যাক্সিডেন্ট হতেই পারে না, এটা কোনো কথা তুমি বলো? যার অ্যাক্সিডেন্ট হবে তার মানে যে কোনোভাবে হোক সে শরীরে যত জোরই থাকুক না কেন হবেই। আর ও প্রচুর ড্রিঙ্ক করেছিল সেদিন, ওর মধ্যে ছিল না, এগুলো অবশ্য অনেক পরে গিয়ে আমি জানতে পারি। যাই হোক, তারপরে আমার টেনশন হলো বাবাকে নিয়ে, কারণ বাবার একবার স্ট্রোক হয়ে গেছে। আর আমার বাবা মানে আমার পুরো ফ্যামিলি আরিয়ানের উপর ভরসা, যেহেতু আমার ভাই বা দাদা নেই। আমি বোনকে ফোন করলাম, বোনকে ফোন করে বললাম যে এরকম এরকম
বোন তো বিশ্বাস করছে না, বলছে এই তুই কী সব বলছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে। তখন ওই দাদা নিয়ে বলছে সোমা এরকম এরকম, তুই কাকুকে নিয়ে চলে আয়। তখন ওই দাদাই গাড়ি পাঠিয়েছিল, বাড়িতে গাড়ি পাঠিয়েছিল বৃষ্টির মধ্যে, বাবাকে নিয়ে আসলো। আহ, মা, বোন সবাই আসলো, আমার মেয়ে ছিল না, মেয়েকে তখন বোর্ডিংয়ে রাখা হয়েছিল। তো আমার মা না ওখানে চিৎকার করেছিল, আর বাবা, মানে আমি নিজেকে সামাল দেবো না বাবাকে সামাল দেবো এরকম অবস্থা হয়ে গেছিলো। আর আমি বারবার ওদেরকে বলেছিলাম বাবার কিন্তু একবার স্ট্রোক হয়ে গেছে, আমার বাবার পাশে কিন্তু থাকিস তোরা। তো সেইভাবে ওরা ছিল, আমার পাড়ার ছেলেপেলে ভাই বন্ধু বান্ধব যারা ছিল ছিল, দেখেছে। আর আমার মা এমনভাবে চিৎকার করছিল পাগলের মতো, ওখানে সবাই বলছে এটা শাশুড়ি না মা, সবাই ভাবছে কি এটা মা হবে, শাশুড়ি না। এই রকম ভালোবাসতো আমার মা। তো যাই হোক, তারপর ওখান থেকে তো আমি তো বাড়িতে যাব না, আমাকে জবরদস্তি গাড়িতে ওঠানো হলো। কারণ আরিয়ান একটা রাত্রেও, মানে ওই 8 মাস ছিল হায়দ্রাবাদ, বাট আমাদের যতদিন বিয়ে হয়েছে, যতই ঝগড়া হোক না কেন, এক রাত্রিও ও আমাকে ছাড়া শোয়নি। রাত্রেবেলা ওর ভীষণ ভয় লাগতো। ও একটা স্বপ্ন দেখতো, সেটা হচ্ছে ওর মা নাকি ওকে অ্যাটাক করছে, মেরে ফেলতে আসছে ওকে। আমাকে অনেকবার বলেছে যে আমার মা না স্বপ্নে আসে আমাকে মারতে, মেরে ফেলতে। তো ভয় পেত, ভীষণ ভয় পেত, যদিও আমি না থাকতাম রুমে। ও লাইট সারা রাত্রি লাইট অন করে ঘুমোতো, ঘুমোতোই না আমি যদি না থাকতাম। তো আমি ওই একটা কথাই ছিল, ও একা ঘুমোতে পারে না, আমি ওকে রেখে যাব না। বাট ওখানে তো থাকতে দেবে না, হসপিটালে থাকতে দেবে না। তারপর আমাকে নিয়ে বাড়িতে চলে গেলাম, আমি সারা রাত্রি তো ঘুমোইনি। ও কিছু জামা কাপড় রেখে গেছিলো সেগুলো ধোয়ার জন্য, আর বৃষ্টির জন্য আমি ধুতে পারিনি। আমাকে বলেছিল এই জামা কাপড়গুলো ধুয়ে দিবি, সেগুলো মানে সেখানেই রয়েছে। তো রুমে ঢুকেছি, ওর যত জামা কাপড় ছিল এখনও আছে আমার বাড়িতে, ও জামা কাপড়গুলো নিয়ে আমি শুয়েছি। সারা রাত্রি তো ঘুমোইনি, ভোরবেলা উঠেছি, 5টার সময় উঠেছি। আমার মামিমা আসলো, মামার ছেলে আসলো। আমাদের রিলেটিভ খুব একটা মানে এখানে নেই, বেশিরভাগ সব ওপারে, যাই হোক। তো আমি এই ঘুম থেকে উঠেই মানে 5-10 মিনিট একটু চোখটা বন্ধ করেছিলাম, বোন মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, একটু বন্ধ করেছিলাম। তারপর ঘুম থেকে উঠেই মানে আমি ভুলে গেছি যে আরিয়ান নেই। যে আরিয়ান কোথায়? তখন মানে আমার মামিমা আর আমার স্কুল ফ্রেন্ডরা গেছিলো, ওরা তো কিছু বলছে না, বলছে আছে আরিয়ান আছে। আমি বলছি না আরিয়ান কই? আর আমি পুরো মানে ভুলে গেছি, 5-10 মিনিটের জন্য আমি ভুলে গেছি যে কী হয়েছে। তারপর একটা ভাই এসছে, ওই ভাইয়ের আশা থেকে আমার হচ্ছে কী হলো, এ অনেক দূর থেকে, ওই ভাই আমাদের সাথে মানে ক্রিয়েটার, একসাথে কাজ করতাম। তো আমার তারপর ফট করে মানে সবাই মা কাঁদছে, তখন আমার আবার মনে পড়ে গেছে। আমি তখন যখন মনে পড়ে গেছে না, ওই ড্রেসে রয়েছে, কিন্তু শুধু মেকআপটা রিমুভ করা হয়েছিল, মানে ওটা কান্না করেই রিমুভ হয়ে গেছিলো। তো ওই ড্রেস পরে আমি বেরিয়ে গেছি, আমার পেছন পেছন মামিমা যাচ্ছে, আর ওই ভাই যাচ্ছে, আর বোনের একটা বন্ধু ছিল, আমাদের ভীষণ সাপোর্ট করেছিল ওই সময়টা। বোনের যে বন্ধুটা ছিল, প্রান্তর নাম, খুব হেল্প করেছিল। তো ও আমার পেছন পেছন যাচ্ছে, বলছে ওকে ধরো না, আমি একা একা চলে গেছে, রাস্তায় গিয়ে অটো ধরেছি। দেন যে অটোটা ধরেছিলাম, অটোটা ডাইরেক্ট বগুড়াতে যায় না, কিন্তু তখন অলরেডি মানে সারা পাড়া, এ পাড়া ও পাড়া পুরো মানে সবাই জেনে গেছে আরিয়ানটা, ট্রুম্পার আরিয়ান নেই। অটো আমাদেরকে মানে আমার অবস্থা দেখে ডাইরেক্ট হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে ওখানে গিয়ে বার করলো, তারপর যা যা প্রসেস থাকে ওইগুলো করার পরে থানাতে গেলাম, থানাতে ওইগুলো করার পরে তারপর মর্গে, মর্গে গিয়েও মানে আমি তো মর্গে আমার ভালো মনে আছে, কৃষ্ণনগরে একটা গাছ ছিল, গাছের নিচে মানে আমাকে শুইয়ে রেখেছিল। ফট করে আমার তখন মেয়ের কথা মনে পড়ে গেছে, আমার মেয়ে ভীষণ ভালোবাসতো ওকে, আর ও আমার মেয়েকে ভীষণ ভালোবাসতো, মানে এইসবের মধ্যে মেয়ের কথা মনেই নেই। তারপর বলছে আমার মেয়েকে ফোন কর, তখন ওরা সবাই করলো, জানানো হলো। তোর মেয়ের স্কুলের টিচাররা পর্যন্ত কেঁদেছিল। তারপর আমার মেয়ে একা চলে এসেছিলো, কিন্তু লাস্ট দেখা দেখতে পারিনি আমার মেয়ে, কারণ ওকে না বাড়িতে ঢোকানো হয়েছিল না। সেটারও একটা কাহিনী আছে, যেহেতু ও মুসলিম ছিল, ওর ফ্যামিলি সবাই চাইছিল বডিটা ওখানে পাঠানোর জন্য, বাট আমি ওই মুহূর্তে পাঠাতে পারিনি, কারণ আমার কাছে অত টাকা ছিল না, আর ওর ওই বডিটা না রাখা যাচ্ছিল না, যেহেতু হ্যাঁ ড্রিঙ্ক করেছিল, রাখা যাচ্ছিল না। আর ওইভাবে তো ওইভাবে কিভাবে পাঠাবো, মানে থানা থেকে অনেক কিছু বললো যে পাঠাতে হলে 3 জন যাবে, কে যাবে 3 জন সাথে, আমার কেউ নেই। তারপরেও আমি ওদেরকে বলেছি, অনেক রিকোয়েস্ট করেছিল, তারপরেও আমি বলেছিলাম যে তোমরা টাকা পাঠাও। ওর মামা এসআই ছিল,
হায়দ্রাবাদের। বলেছিলাম আপনি টাকা পাঠান, আমি পাঠিয়ে দিচ্ছি। পাঠাইনি, পাঠাইনি। আমিও পরে আমাকে যখন থ্রেড দেওয়া হচ্ছিল তখন আমি ঘুরে গেছিলাম। প্রথমে আমি বলেছি হ্যাঁ আমি পাঠাবো, আমিও যাব সাথে, কিন্তু আমার বাড়ি থেকে কেউ রাজি ছিল না যে আমিও যাব সাথে। বাট আমার একটা দাদা ছিল, মাসির ছেলেও সন্ন্যাস হয়ে গেছে। মানে আমাদের বাড়িতে কোনো বড় কাজ করতে গেলে দাদাকে জিজ্ঞাসা করা হয়, তো তখন আমি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম। তারপর বলেছিলাম দাদা আমি যাই না, তখন দাদা বললো যে ঠিক আছে যা, যা হবে হবে, তুই যদি বেঁচে থাকিস তো থাকবি, নাহলে না, মানে ছেড়ে দে। আমি বললাম আমার কথা ছেড়ে দে, যা হবে হবে। তো তারপরেও মানে ওরা যেমন মানে যেভাবে বলছিল, থ্রেড দিচ্ছিল, আমি তারপর ঘুরে গেছিলাম। আমার যে মেরা পতি হ্যাঁ, মেরা সব কুছ হ্যাঁ, मैं नहीं दूंगी बॉडी, ডাইরেক্ট মুখের উপর বলে দিয়েছিলাম। তারপরে ওরা নরম হয়ে কথা বলেছিল, আমি তাও দিইনি বডি। তাও আমি পাঠাতাম। ওরা কি করেছিল, আরিয়ান অ্যাকচুয়ালি চাইতোই না যে ও যে মুসলিম, ও আমরা যে গ্রামে থাকি ওই আশেপাশে কেউ জানতে পারুক, এটা ও চাইতো না। বাট ওর বোন শোনেনি সেটা। ওর বোনকে অনেকবার বলা হয়েছে, কিন্তু ওর বোন ওই শেষ মুহূর্তে শোনেনি, সেটা সবাইকে মানে পাবলিক করে দিয়েছে। যারা জানতো না তারাও জেনে গেল, আর একজন একজন করে না চলে গেল তারা বাড়িতে। ইভেন আমার মামিমা, নিজের মামি, তিনিও আমাকে জিজ্ঞাসা করেছিল যে আম, ও কি সত্যি এই ছিল। আমার অবস্থা কিন্তু তখন খুব খারাপ ছিল। ওই মুহূর্তে কি মনে হয়েছিল যে এই কথাটা রুম্পাকে জিজ্ঞাসা করি, তারপরেও করেছিল। আচ্ছা একটা জিনিস বলো তো, আমি তোর ভিডিওতে যত দূর দেখেছি, আমার যতটা মনে আছে, দীক্ষাও নিয়েছিল। হ্যাঁ, সব কিছুও করতো। অ্যাকচুয়ালি ও যে আমাকে বিয়ে করেছিল না, আমি হিন্দু ছিলাম বলে আমাকে বিয়ে করেছিল, না হলে আমাকে বিয়ে করতো না। এটা আমি বলবো, কারণ ও আমাদের কাজটা মানে মন থেকে মেনে নিয়েছিল। এই কাস্ট নিয়ে আমার বাড়িতে না, আমার পাশে, বাড়ির পাশে একটা ফ্যামিলি অনেক প্রবলেমও করেছিল, সেখানে আমার থানা পুলিশও ডাকতে হয়েছিল। তো আমাদের মানে এমন পর্যায়ে চলে গেছিলো যে আমাকে আর আরিয়ানকে গ্রাম থেকে উঠিয়ে দেবে, কিন্তু আমার পাড়ার মানুষরা সেটা শোনেনি। তাদের একটাই কথা ছিল আরিয়ান ভদ্র ছেলে, ভালো ছেলে, আর ও আগে কি ছিল সেটা দেখবো না, এখন আমাদের কাস্টে এখনও আমাদেরটা। আর আমরা একটা ভালো ছেলেকে শুধু শুধু কারণ ছাড়া কেন তাড়াবো। এরকমও মানে হয়েছে কাহিনী। যাই হোক, তো যখন মারা যায়, আমার বাবা তো একা, কিছু বন্ধু বান্ধব ছাড়া আর কেউ নেই। কিন্তু ওই সময় কিন্তু আমি ইভেন আমার বাবা কাউকে পাশে পাইনি। আমার রিলেটিভ থেকে শুরু করে আমার মামার দুটো মেয়ে, তারা কেউ আসেনি। বাট আমার দূরের সম্পর্কে মানে আমার মায়ের জ্যাঠাতো মেয়ে যারা, মানে মামার মেয়ে, তারা আবার এসেছিল। কিন্তু দুটো দিদি মানে এসেছিল। বড়দির শরীরটা খারাপ ছিল, মেজ দিয়ে এসেছিল, ছোট দিয়ে এসেছিল। যাই হোক, আর ওই টাইমটাই মানে আমার বন্ধু বান্ধব ছাড়া আর সোশ্যাল মিডিয়ার অনেক মানে যারা পজিটিভ দেখে অনেকে আমাকে সাপোর্ট করেছিল, অনেক দূর দূর থেকে লোকজন এসেছিল আমার সাথে দেখা করতে, কিন্তু আমার রিলেটিভরা কেউ কিন্তু আসেনি। তারপরে রুম্পা, তারপর আহ, যখন মর্গের থেকে আরিয়ানের একটা খাইশ ছিল, তোমাদের আগে বলি। সেটা হচ্ছে আরিয়ান বারবার বলতো আমাকে, যখন জ্যোতিষী বলল যে ও 2024-এ এরকম এত বড় একটা অ্যাক্সিডেন্ট আছে, তো ও যদি সাবধানে চলাফেরা করে ও বেঁচে যাবে। ইভেন ও মারা যাওয়ার 6 দিন আগে আরেকটা জ্যোতিষীর কাছে গেছিলো, তিনি বলেছিল তুমি বাইক ধরবেই না, তুমি বাসে যাতায়াত করো, ট্রেনে যাতায়াত করো, তুমি বাইক একদম ধরবে না। কিন্তু ও শোনেনি। কিন্তু হ্যাঁ, ওর মনে একটা ভয় কাজ করেছিল, ও মরতে চাইতো না, একদমই মরতে চাইতো না। ওর প্রথমত প্রচুর স্বপ্ন ছিল, স্বপ্নটার মেন ছিল সোশ্যাল মিডিয়া নিয়ে। মানে আমি জানি না ও পাগলা টাইপের ছিল নাকি, আমি জানি না, অনেক অনেক স্বপ্ন ছিল, মরতে চাইতো না। তো ও যে আংটিগুলো ফেলে দিয়েছিল না, সেটা একটা পেয়েছিলাম, একটা পাইনি। আবার মাকে বলছে মা আঙ্গুটি মানে ওই দুধ দুধ দিয়ে আর গঙ্গা জল দিয়ে ধুয়ে আমাকে দাও। 7 দিন আগে মা দিয়েছিল। ওটা ওর অনেক আগে, সে মানে যখন দিয়েছিল তখন থেকে ওর পড়ে থাকা উচিত ছিল, আমি যেটা মনে করি। যাই হোক, তো যখন বলেছিল একটু আতঙ্কে আতঙ্কে থাকতো, আর আমি বলেছিলাম তুই একটু সাবধানে চলাফেরা করবি, সাবধানে চলাফেরা করবি। বাট শেষ মতো যাই হোক হলো না। তো ওর একটা খাইশ, সেটা হচ্ছে আমাকে বারবার বলতো अगर मेरा कुछ हो गया ना, मेरा बॉडी मेरा घर पे मत भेजना। বলতো কি কিসি কো মত বাতা। মারা যাওয়ার 4-5 দিন আগে আমাকে বলছে, হয়তো বুঝতে পারছিল যে ওর সাথে কিছু একটা হবে।
তো আমাকে মানে মারা যাওয়ার 4-5 দিন আগে আমাকে বলছে যে আমার বডি কিন্তু পাঠাবি না আমার বাড়িতে, আর আমি মরলে না তোদের মতো করে রাখবি আমাকে, মানে আমাদের কাস্টে যেমন হয় আর কি ওইভাবে। আর মানে কাজটা নিয়ে আমি কোনো কথা বলছি না, ওর কাজটাও ওর কেন এমন না যে পছন্দ না, ও মানে ওর কাজটাও মানতো, আমার কাজটাও মানতো, কিন্তু ওর একটা রাগ ছিল। কেন রাগ ছিল? ওর বাবার জন্য সেটা, মানে ওর বাবার 3টে বিয়ে ছিল, সেখান থেকে ওর একটা রাগ ছিল। তো যাই হোক, সেটা আমাদের মধ্যে তো ওরকম ডিভোর্সের পরে বিয়ে হয়, বাট ডিভোর্স থাকাকালীন, একটা বউ থাকাকালীন বিয়ে হয় না। তো ওখানে একটা রাগ ছিল ওর। তো সেখান থেকে কৃষ্ণনগর থেকে ওকে নিয়ে যাওয়া হলো নবদ্বীপ, আমাদের বাড়ির পাশে, মানে আমাদের ওখানে, মানে সব নবদ্বীপেই করে। আমার বোনও যখন, মেজো বোন যখন মারা গেছিলো নবদ্বীপেই নেওয়া হয়েছে, নবদ্বীপে নিয়ে গেছি। ওর ওর অরিজিনাল নাম ছিল শেখ আব্দুল জাফর, বাট সেটা পরে কনভার্ট হয় আরিয়ান বিশ্বাস আমার টাইটেলে। তাও এটা রিয়ার জন্য করেছিল। তো ও অনেক কিছু অ্যাকচুয়ালি অনেক কিছু ভাবতো আমাদের নিয়ে, আমার মেয়েকে নিয়ে অনেক কিছু ভাবতো। তো ওখানে আমি আমাদের কাজটাই, মানে যা যা করতে হয় সব কিছু পালন করেই করি। তো এবার আমার বাড়িতে আহ, ওর কাজ মানে এমন জায়গায় মানে এসে যায়, মানে গ্রামের কিছু কিছু বাড়িতে আমার কাজ করতে দেবে না ওর, মানে আশপাশ থেকে কথা আসছে। আমার বাবা একটু ভীতু টাইপের, যেহেতু এখানে থাকতে হবে, বাবার কথা এখানে থাকতে হবে। তখন বাবা আমাকে এসে বলছে যে শোন না, এরকম এরকম ব্যাপার, এবার মারা যাওয়ার মানে অ্যাক্সিডেন্টে মারা গেলে তো 3 দিনে কাজ করে। তো সেখানে আম, মানে 3 দিন না, 3 দিনের বেশি হয়ে যায়, মানে একটু আতঙ্ক টাইপের, মানে এমন পর্যায়ে গেছিল যে আমার বাড়িতে কোনো ব্রাহ্মণ আসতে দেওয়া হয়নি, এই পর্যন্ত গেছিল। বাট আমার বাবা আওয়াজ ওঠায়নি। আর আমার তখন তো অবস্থা, মানে আমি তো মরা মানুষ, ওটাই, মানে আমি যে প্রতিবাদ করব, করার শক্তি ছিল না, না। তো সেখান থেকে মানে এক পর্যায়ে 10 দিন গেল, 11 দিন গেল, তখন বাবা বললো নবদ্বীপে গিয়ে কাজ করবে। তো ওর ফ্যামিলি থেকে ওর বোন বলছে যে তুম কুছ ভি মত করো, হাম লোগ ইধার কর রহি হো, তুম মত করো। আমাকে বললো এই কথা। তাহলে বাবাকে বললাম যে বাবা, ও তো জন্মগত তো মানে মুসলিমই ছিল, মানে ওর বোন আমাকে যেভাবে বলেছিল যে দেখো ও না হয় হিন্দু হয়ে গেছে খাতা কলমে, কিন্তু ও তো জন্ম থেকে তো মানে একটা মুসলিম, যাই হোক। তো বাবাকে বুঝিয়ে বললাম যে ওরা করছে, ওরা এরকম এরকম ভাবে করেছে। আমাকে আবার ডেকেও ছিল ওরা, বললো যে ওই কতদিনে খাওয়াতে হয় আমি তো জানি না খুব একটা। তো আমাকে বলেছিল যে এই যেদিন মানে খাওয়াবে সবাইকে, তুমি আসো, আমাকে বলেছিল তুম মা যাও ইধার। তো আমি যাইনি, আর আমাকে যেতেও দেয়নি। তো আমরা নবদ্বীপে গেছিলাম, নবদ্বীপে গিয়ে পোড়ামাতলায় গিয়ে একটা পুজো দিয়ে আসি। তারপর আমি বাড়িতেই থাকি কিছুদিন যাবৎ, মানে আশেপাশের বোন টোন আছে, ওরা ওদের বাড়িতে আমাকে নিয়ে যেত, কিছুদিন রাখতো আমাকে মন মাইন্ড ঠিক করার জন্য। কিন্তু হ্যাঁ, ওই সময়টা আমার অনেক কিছু ফেস করতে হয়েছিল, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু নেগেটিভ যারা কন্ট্রোভার্সি করেছিল তাদের জন্য, মানে তারা না জেনে শুনে অনেক বাজে বাজে কথা বলেছিল। তো আর ওর অ্যাক্সিডেন্টের কথাটা না আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে আনতেই চাইনি, ও যে মারা গেছে এটা আমি সোশ্যাল মিডিয়ায় কোনো দিন জানাতেই চাইনি। কিন্তু এটা আমার বাড়ির পাশে একটা বোন, মানে ওকে সবাই জিজ্ঞাসা করছিল, তো ভুলবশত ও বলে দেয়। আর ও বুঝতে পারিনি যে দিদির মনে কি চলছে, বা আমি দিদিকে জিজ্ঞাসা করব কি ছাড়বো, মানে এত কিছু ভাবিনি, যেহেতু আমাকে নিজের ভাবতো, নিজের ভেবেই মানে ওকে কিছু পাবলিক কোশ্চেন করেছে, ও সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছে। তারপরে মানে পুরোটা জেনে যায়। আর ওকে যখন মানে নবদ্বীপে কাজ করে আসার পরে যখন বাড়িতে থাকি, মানে 2 মাস মতো আমি পুরো কাজ বন্ধ। এবার 2 মাস পরে আমার কাজ করতে হবে, আর আমার ওই বাড়িতে না আমার বাবা থাকতে পারতো না, মানে একটু ভয় ভয় লাগতো। সেইটা বল, সেটা আমি জানি কিন্তু সবাই তো হ্যাঁ, আর জানে না, সেটা বল। না অবশ্যই বলবো। মানে আমার বাবা দোকান থেকে যে মানুষ 9টার সময় আসতো, সেই মানুষ 7টার সময় চলে আসছে বাড়িতে। তো আগে বলি, আরিয়ানের কাজটা কিন্তু পোড়ামাতলায় পুজো করেছিলাম, কাজটা কিন্তু কমপ্লিট করিনি আমি। তারপর বাড়িতেই রয়েছি, যে ওরা যেহেতু করেছে, ওরা বলো তোমরা যেটুকু করেছো ওটুকু থেমে যাও, তোমরা আর কিছু করো না। মানে ও কষ্ট পাচ্ছে, যেহেতু ওকে মানে হিন্দু ধর্মে
করেছি, চিতায় তুলেছি, ও কষ্ট পাচ্ছে, তোমরা এই এই পর্যন্তই থাকো, ওকে আর কষ্ট দিও না। শুধু বাড়িতে কীর্তন দেওয়া হয়েছিল, আর ওই যে ভাত বাড়ায় না, ওটা করা হয়েছিল। আমি খিচুড়ি করেছিলাম। ও মাটন ভালো খেত, বাবা মাটন নিয়ে এসেছিল। পরের দিন সকালে গিয়ে দেখি কিচ্ছু নেই, সাদা ভাত পড়ে আছে, মিষ্টি খেত না। আমি মাকে বলছিলাম, মা ও মিষ্টি খেত না, ওর মিষ্টি দিও না, তাও দিয়েছিল মা। আর খিচুড়িটা আমি রান্না করেছিলাম। খিচুড়ি সবটা খেয়ে ফেলেছে, সাদা ভাত রেখে দিয়েছে, মিষ্টি খায়নি, দই খেয়েছে, মাটন খেয়েছে, সব। মানে সকালে গিয়ে দেখি তো, তারপর বাড়িতে বাবা 7টার সময় চলে আসে, গ্রিলে মানে গেটে তালা দিয়ে দেয়। একটু আতঙ্ক টাইপের। আর আশেপাশের মানে আমার যত ভাইটাই ছিল, বন্ধু বান্ধব, ওদেরকে বলতাম যে তোরা একটু এসে না আমার বাবার সাথে একটু কথা বলে যাস। ওরা রাত্রি ওদের কাজ কমপ্লিট করে রাত 10টা 11টার সময় এসে আমার সাথে কথা বলে তারপরে চলে যেত, আহ, বাড়িতে চলে যেত। এরকমভাবে প্রায় 7 দিন মতো ওরকম। এবার ওদেরও তো কাজ আছে স্বাভাবিক, কতটা টাইম দেবে আর আমাদের। তো আমার শরীর কিন্তু সবসময় ভারী হয়ে থাকতো, সব সময়। মানে যবে থেকে ওই আমি শ্মশান থেকে এসছি তবে থেকে। আর শ্মশানেও যখন আমি ছিলাম, মানে আমার এখনো পর্যন্ত আমার মনে হয় না যে আরিয়ান নেই। আমার সবসময় মনে হয় আরিয়ান আছে, আশেপাশেই আছে, এরকম মনে হয়। শ্মশানেও যখন ছিলাম, লোকজন এসে না আমাকে ঘিরে মানে দেখছে যে, অ্যাকচুয়ালি তো আমার বয়সটা বোঝা যায় না। অল্প সবাই মানে বলছে অল্প বয়সী মেয়ে, মানে আহ, এই 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 মেয়ে মানে এর সাথে এরকম এত কিছু হয়ে গেছে, মানে সবাই এসে মানে ঘিরে ধরে, মানে আমাকে পুরো ঘিরে ধরে দেখছে শ্মশানে। আর আমি পুরো মানে ওখানে পুরো পাথর হয়েছিলাম, না চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর বেরোচ্ছে না জল চোখ দিয়ে। সারাদিন কেঁদেছি, আর বেরোচ্ছে না জল। তো চুপচাপ মানে পাথর হয়ে আমি বসেছিলাম ওখানে। তো কিছুদিন এরকম, এখনো পর্যন্ত আমার বাড়িতে কেউ গিয়ে না রাত্রি থাকতে চায় না। আমি যাই না, বিশেষ করে আমার রুমে থাকতে চায় না। আর ওরকম বডি ভারী হয়ে থাকে, আমি কাউকে বলি না। আহ, আমার বাবা এমনি ভীতু টাইপ, যে মানুষটা 9টায় আসতো 7টায় চলে আসতো। তারপর আমার মেয়ে আরও ভীতু। মানে আমার মেয়ে তো আরিয়ান মারা যাওয়ার কিছুদিন, মাস খানেক মতো আমার বাড়িতেই, মানে আমাদের বাড়িতে ছিল না, ওর বাবার কাছে ছিল। আর বোনও আছে ভীতু টাইপের। আমার বাবা বেশি ভীতু। আর আমাদের টেনশন বাবাকে নিয়ে। তো যাই হোক, আমি চুপচাপ থাকি, কাউকে কিছু বলি না, চুপচাপ থাকি। রীতাদিকে চিনবে তুমি হয়তো। রীতাদির সাথে আরিয়ান থাকা অবস্থায় আমার পরিচয়। রীতাদির মেয়েকে কিন্তু আমি মেয়ের মতো দেখি, ও আমাকে মা বলে ডাকে, ভীষণ ভালোবাসে, আর আমিও ওকে খুব ভালোবাসি। তো আমার বাড়িতে মাঝে মাঝে ওকে আমি নিয়ে আসতাম যে থাকবি আমার বাড়িতে, চল। শীতের সময় ও এসছে আমার বাড়িতে, ঘুমিয়ে আছে, আমার রুমে ঘুমিয়ে আছে। আমি সকালবেলা উঠে ওকে বললাম যে তুই ফ্রেশ হয়ে নে, ফ্রেশ হয়ে নিচে আয়, খাবি। 9টা 10টা বাজে। ও বলছে ঠিক আছে ঠিক আছে বলে ও আবার কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে আছে। এবার এটা ও আমাকে পরে বলেছে, মানে সেদিনই বলেছে, 1-2 ঘন্টা পরে। ও নিচে গেছে, খেয়েছে, খাবার দাওয়ার পরে নিচে বসে আছে চেয়ারে। এটাও মারা যাওয়ার অনেক দিন পরে, মানে 2 মাস 3 মাস পরে হবে। যাই হোক, ও আমাকে বলছে আম, আমি যখন উপরে শুয়েছিলাম তোমার শোকেসের ওই পেছনটা থেকে না কেমন একটা আওয়াজ আসছে। আচ্ছা, কেমন আওয়াজ আসছে? বলছে কেমন যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তো আর এরকমও ফিল করেছে যে কেউ রুমের মধ্যে মানে বারবার আসছে যাচ্ছে। তো আহ, ও কম্বলটা খুলে, ও ভেবেছে আমি, আর আমি কিন্তু নিচে ওই তখনই চলে গেছি নিচে। তখন ও কম্বলটা করে দেখে যে না আমি নেই। তখনও তাড়াতাড়ি ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি নিচে চলে যায়। নিচে গিয়ে খাবার দিলাম, খেলো। খেয়ে তখন আমাকে বলছে যে দিদি, একবার দিদি বলতো একবার মা বলতো, দিদি এরকম এরকম হয়েছে। আমি জানি ওই পেছনে পেছনে বাড়ি আছে, তবে আরে পেছনে বাড়ি আছে তো, ওরা হয়তো ওইখানে বসেছিল, রোদ্দুর পায়, ওরা হয়তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। বলছে না, কেউ ছিল না, আমি স্পষ্ট শুনেছি, আমাকে বলছে। তখন আমি ওকে বললাম যে ও স্পষ্ট শুনেছিস তো? আমি কিন্তু জানি, আমি তাও ইগনোর করছি যে যাতে ও ভয় না পায়। তুই বারবার দেখতিস আরিয়ানকে? আমি এখনো দেখি, এখন আমি স্পষ্ট দেখি, সিরিয়াসলি আমি স্পষ্ট দেখতে পাই। তো আর আমাদের ভিটে বাড়িটাও কিন্তু খুব একটা ভালো না। এটা অনেক জ্যোতিষ বলো, কবিরাজ বলো, বাড়িতে ওই যে যারা যায় না সাপুরে, ওনারা গিয়েও বলেছে আমাদের বাড়িতে যে নিচে যে আমাদের বাথরুমটা আছে, বাথরুমের পেছন সাইডটা ভালো না। এ সিরিয়াস বাস্তব কথা, এটা অনেকেই বলেছে। তো এবার স্নেহার ব্যাপারটা গেল।
এবার দিয়াকেও চেনো, অনেক ভিডিওতে দেখেছো দিয়াকে। দিয়ার সাথে আমার পরিচয় কিন্তু 1.5 বছর হচ্ছে। আর দিয়া আমার ভীষণ ভালো ফ্রেন্ড। ও আমার ভীষণ কেয়ার করে, আমিও ওর কেয়ার করি বন্ধুত্বের খাতিরে, যেটা আর কি, ভালোবাসে প্রচুর। ও একবার আমার বাড়িতে গেছিলো, ফার্স্ট টাইম আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে আমার রুমে আমার বাড়িতে গেলে আমার রুমেই শোবে, আমার রুমেই শুয়েছে। আর আমার রুমের কিন্তু প্রত্যেকটা জিনিস একই রকম আছে, শুধু বেডটা চেঞ্জ করেছি আমি। তো দিয়া এবার ঠিক আছে, ছিল 2-3 দিন ছিল। বগুড়াতে যাব, শপিং করতে যাচ্ছি। দিয়া আমাকে বলছে যে চল আমিও যাব, কিছু কিনবো। এবার আমার গাড়ি রয়েছে যেহেতু, স্কুটিটা, ওই স্কুটিটাই কিন্তু আরিয়ানের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো আমাকে বলা হয়েছিল বিক্রি করে দিয়েছে, বাট আমার বাবা বিক্রি করেনি, কারণ দাম পাচ্ছিল না। দাম থেকে বড় কথা, আমার বাবার মনে হয়েছিল অ্যাক্সিডেন্ট করা গাড়ি কাকে আবার দেব, কার কী ক্ষতি হয়ে যাবে, এর জন্য নিজের কাছেই রেখে দিয়েছে। বাট ওই সময় আমাকে বলেছিল বিক্রি করে দিয়েছি। তো যাই হোক, গাড়ি করে ওকে নিয়ে যাচ্ছি, পেছন থেকে আমাকে বসে বলছে যে তোকে একটা কথা বলবো, আমাকে বলছে। আমি যে হ্যাঁ বল। বলছে কিছু মনে করবি না তো? আমি জানি না কি মনে করবো, বল তুই। তখন আমাকে বলছে যে জানিস আমি না ভয় পেয়ে গেছি। আমি যে কেন? বলছে আমি স্বপ্নে দেখেছি আরিয়ানকে। আমি যে কী বলেছে? প্রথমে বললো যে দেখ রুম্পা, আমি তো আরিয়ানকে কখনো দেখিনি সামনে থেকে। আরিয়ান যাওয়ার পরে ওর সাথে আমার পরিচয়, যা দেখেছে ভিডিওতে। আলাম হ্যাঁ দেখিসনি। বলছে কখনো কথাও বলিনি। আমি বলছি না বলিসনি। বলছে আমি স্পষ্ট দেখেছি, আমার কাছে এসে বলছে তুমি রুম্পাকে খুব ভালোবাসো না, রুম্পাকে একটু দেখে দেখো। ইভেন তুমিও দেখেছো। আমার কাছাকাছি যারা আসে, ছেলে থেকে শুরু করে মেয়ে, যারা একটু বেশি ক্লোজ ফ্রেন্ড বা ভালোবাসে আমাকে, তাদেরকেই ও স্বপ্ন দেখায় যে একটাই কথা, তুমি রুম্পাকে খুব ভালোবাসো না, তুমি রুম্পাকে একটু দেখে রেখো। ফার্স্ট টাইম যখন আমি তোর সাথে দেখা করি, সেদিন রাত্রে তুই জানিস আমি তোকে স্টেশনে তুলে দিই, আমার তখন হালকা হালকা জ্বর। হুম। দুর্গাপুজোর টাইমটা ছিল ওই টাইমে। হ্যাঁ। আমি যখন রাত্রে গিয়ে শুয়েছি, হঠাৎ করে না একটা টাইমে আমি দেখছি, ঘুমের মধ্যেই দেখছি আরিয়ান আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে দিদি আপ না রুম্পা কো দেখ কে রাখনা। ঠিক আছে, সেই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে যায়। ভেঙে গিয়ে না আমি চারিদিকে দেখছি, সেখানে আরিয়ান কোথা থেকে আসবে, ও তো আমাকে চেনেই না। ঠিক আছে, তুমিও কিন্তু কখনো সামনে থেকে আমিও সামনে দেখোনি। থেকে আরিয়ানের সাথে আমার কোনোদিন কথাও হয়নি। তারপরে যখন আমি তোকে বললাম যে রুম্পা জানিস তো আরিয়ান কালকে রাত্রে, তখন তুই আমাকে বললি যে তোমার কাছেও গেছিল। হ্যাঁ, আমরা তোমাকেও দেখিয়েছে সেম। আমার বোনকে দেখিয়েছিল। উম, সেদিন আমি মানে খাচ্ছিলাম না, না খেয়েছিলাম, মানে ওরই সেই টেনশানে। এখনও হয় মাঝে মাঝে, আমার বোনকে বলছে রুম্পা ने खाना खाया, उसको खाना खिलाओ, এরকম বল। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, আমার আইডিতে গিয়েও অনেকে জিজ্ঞাসা করেছে দিদি, দিদি ভাই তুমি আরিয়ানকে স্বপ্নে দেখো না? তো হ্যাঁ আমি স্বপ্নে দেখি। আমি 2-3 দিন পর পর দেখি, কিন্তু ও মারা যাওয়ার 2-3 মাস মতো আমি দেখিনি স্বপ্নে। এখন আমি দেখতে পাই, রেগুলারই না, বাট 1 সপ্তাহ পর পর, যাই হোক, দেখি আমি। এখন তো পুরো মানে স্পষ্ট দেখতে পাই। আগে তো স্বপ্নে, এখন পুরো স্পষ্ট দেখতে পাই আমি। তো যাই হোক, আম, তুমি দেখেছো, দিয়া দেখেছে, স্নেহা দেখেছে। আর আমার বাড়িতে কেউ যদি যায়, একটু মানে আমি জানি না, ওদের নাকি একটু কেমন কেমন লাগে, মানে ওরা ওরা ফিল করতে পারে। আমার মামার মেয়ে কিছুদিন পরে, মানে মারা যাওয়ার কিছুদিন পরে, কিছুদিন বলতে অনেক দিন পরে গেছিলো আমার সাথে দেখা করতে, আমি কেমন আছি না আছি জানার জন্য। আমার রুমে গেছে, ও বলছে তোর এই রুমে না আমি দাঁড়িয়ে থাকতে পারি না। বলছে কেন? বলছে আমার পুরো মানে শরীরটা পুরো ভারী হয়ে যায়, কেমন যেন একটা লাগে। তো চল চল নিচে চল, নিচে চল, দিদিকে বললাম নিচে চল। মানে আমি তো বুঝতে পারছি, আমি এই যে এখন বাড়িতে নেই না, আমার রুমে কেউ যাবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না, বোন, মেয়ে, কেউ যাবে না। পুরো রুমটা আমি মানে রুমে যাব, গিয়ে দেখবো যেমনভাবে রেখে এসেছিলাম তেমনভাবেই আছে সব কিছু। আর আমি যখন বাইরে কাজ বা শ্যুটে কোথাও যেতাম, রুমে যখন ঢুকতাম, ওর গায়ের একটা গন্ধ এখনও পাই, ওর গায়ের গন্ধটা। কিন্তু ওর জামা কাপড়গুলো কিন্তু আমি এখনও ধুয়ে পরিষ্কার করে রোদে মেলে লন্ড্রি করে আবার পুরো জমিয়ে মানে রেখে দিই। কয়েকদিন আগে এই সপ্তাহতেই, লাস্ট কয়েকদিনের মধ্যেই, যখন আমি আর তুই রাত্রে কথা বলছিলাম, হঠাৎ করে রুম্পা আমাকে বলছে দিদি জানো তো আমি না
এক্ষুনি আমার গায়ের কাছে আরিয়ানের গন্ধ পাচ্ছি। তখন রাত প্রায় 11:30 11:45 হবে। ও আর আমি ম্যাক্সিমাম দিন রাতেই কথা রাত্রেই বলি। কথা বলি। আমি বললাম কী বলছিস? বলছে হ্যাঁ এখানে না দিদি আরিয়ান আছে, ও ছাদে গিয়ে কথা বলছিল। আমি বললাম কী বলছিস? বলছে হ্যাঁ দিদি আমি আমি বলি, আরিয়ানের পুরো হ্যাঁ গন্ধটাই পাই। আমি বলছি পুরো কাহিনিটা। আমার একটা ফ্রেন্ড কল করে ওই কাজ সূত্রে, মানে একটা মিউজিক অ্যালবাম করবে সেটা নিয়ে কথা বলছিলাম। তো কথা অনেকক্ষণ থেকেই কথা বলছিলাম, মানে কাজ সূত্রে অনেক রকমের কথা থাকে, যেমন তোমার ক্যামেরা, একটা শর্ট ফিল্মও করব, এগুলো নিয়ে অনেক অনেক কথা হচ্ছে। অনেকক্ষণ ছিলাম আমি, অনেকক্ষণ। তো কথা বলতে বলতে ছাদে ছিলাম। প্রথমে কিন্তু বললাম যে আমাদের ভিটে বাড়িটা কিন্তু খুব একটা ভালো না। তো বাঁশবাগান, এপাশে মানে আমার সামনে বাঁশবাগান, পেছনে আম গাছ। এ পাশের বাঁশবাগানটা মানে নড়ছে, পেছনের আম গাছের পাতাগুলো কিছু নড়ছে না। আমি দেখছি, অবজার্ভ করছি, কিন্তু আমার ভয় লাগে না, বিশ্বাস করো দিয়ে, আমার একদম ভয় লাগে না। তো আমি কন্টিনিউ কথা বলেই যাচ্ছি, আবার দেখছি মানে এভাবে এভাবে দুলছে বাঁশবাগান, কিন্তু আম গাছটা ঠিকঠাকই আছে, কোনো পাতাই নড়ছে না। আচ্ছা ভাই, এ পাশে তাহলে হাওয়াটা লাগছে, এ পাশে কেন লাগছে না, এরকম মনে হলো। তারপর একটা খুশবু তোমাকে বলেছিলাম, এত সুন্দর একটা গন্ধ, মাই গড, মানে ওই গন্ধটা আমি কখনো পাইনি। আমি যে তখন রাতে কিন্তু 12টা 12:30 বাজে। এবার আমি বলছি এত রাত্রে বডি স্প্রে কে কে নেবে? আমাদের বাড়ি থেকেও দুই একটা বাড়ি অনেকটা দূরে, অনেকটাই দূরে। আর এত রাত্রে মানে আমাদের ওদিকে 10টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। আমি এত সুন্দর গন্ধ, আমি শুকছি। আমার ওপাশ থেকে আমার বন্ধুটা বলছে, কি রে, রাতের বেলা কি শুকছিস? মানে এরকম যে কি শুকে বেড়াচ্ছিস? আমি বলছি না রে, এই গন্ধটা খুব সুন্দর, মানে আমার খুব ভালো লাগছে। বলছে এখন রাতের বেলা তুই এই গন্ধ, মানে আমি ফিল করতে চাইছি যে এটা কি রজনীগন্ধা না কি। আমাদের আশেপাশে কিন্তু মাঠ নেই, অনেকটা দূরে, যে মাঠে তোমার গাছ লাগাবে সেখান থেকে খুশবু আসবে, না নেই। মানে এত সুন্দর গন্ধ আসছে, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। বাট আমি ওখান দিয়ে ঘুরছি, গন্ধটা কোথা থেকে আসছে আমি মানে বার করার চেষ্টা করছি, আমি কিন্তু পাচ্ছি না। তখন ও বলছে আরে পাবি না, ও কি না, তখন ও আমার বন্ধুটা বারবার বলছে আচ্ছা কিসের গন্ধ বলতো। আমি তখন ওকে বললাম যে কোনো বডি স্প্রে না হলে ধূপকাঠি, বডি স্প্রের গন্ধ এতক্ষণ কেন থাকবে? ধূপকাঠি তো না হয়, ধূপকাঠি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ গন্ধটা থাকবে, বাট এত রাত্রে ধূপকাঠি কে ধরাবে ওখানে? তারপর হঠাৎ করে কথা বলতে বলতে আম, আমাদের দোতলা যে ছাদটা, মানে যে দোতলা ছাদে যে ট্যাঙ্কি, মানে আমি যেখানে আছি সেখানেও একটা ট্যাঙ্কি আছে, আর উপরের ছাদেও একটা ট্যাঙ্কি আছে। এবার আমরা কিন্তু বেশিরভাগ শ্যুট করতাম উপরের ছাদেই। তো ফট করে আমার চোখটা গেছে, ভয় পাবে না তো? না না তুই বল না। আমি তাকিয়েছি, এইভাবে স্পষ্ট দেখেছি কিন্তু দিয়ে আমি, কোমরে হাত দিয়ে খালি গায়ে, ও যে বাড়িতে যে প্যান্ট পরে থাকতো ফুল প্যান্ট, সেম ওইভাবে কিন্তু আমি আর একদিনও দেখেছিলাম, স্বপ্নে দেখেছিলাম সেটা। কোমরে হাত দিয়ে মানে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখে না, মানে যেখানে আমি দেখেছি ওর নিচেই দরজাটা দিয়ে আমি ভেতরে যাব। তো ওই আমি দেখে আমার পুরো শরীর পুরো মানে কাঁপছে, বলতে একটা হঠাৎ করে দেখেছি তো, মানে একটু আতঙ্ক টাইপের হয়ে গেছিলাম। তো পুরো মানে আমি রুমে ঢুকে গেছি, রুমে ঢুকে গিয়ে মানে পুরো বন্ধ, মানে ওর আমার যে বন্ধু লাইনের ও যে হ্যালো হ্যালো করেই আছে, আমি কিন্তু কোনো কথা বলছি না, চুপচাপ রুমে গেছি, চুপচাপ ওখান থেকে চুপচাপ কোনো কথা না বলে চুপচাপ রুমে গেছি। মেয়েকে বললাম এসিটা অন কর। বৃষ্টি হয়েছে কিন্তু, আর ঠান্ডা ওয়েদার, কিন্তু আমি ঘামছি। আর আমি রিয়াকে বলছি তুমি জলদি এসিটা অন কর। এবার আমি রিয়ার সামনেও কিছু বলতে চাইছি না, যেহেতু ছোট মানুষ ভয় পাবে। তো ও বুঝতে পেরেছে, ও বলছে কী হয়েছে? আমি বলছি আরে আমি দেখ না, প্রচুর গরম লাগছে আমার, তুই এসিটা অন কর না। তখন আমার মেয়ে বলছে তোমাকে কতবার বলেছি না ওইখানে যাবা না, ওই ছাদে তুমি যাবা না, কেন যাও? এরকম বলছে, কেন যাও? তো বাড়ির পাশে একটা দাদা, মানে ওরা মানে দিল্লি গেছে, শিবানী চিনবে হয়তো, আমার বেশিরভাগ ভিডিওতে থাকে, ও মানে ভিডিও ভিডিও করে দেয়। তো ওকে ওর মা বলে গেছে যে আমরা তো থাকবো না, তুই রুম্পাদের বাড়িতে গিয়ে শুবি। প্রথম দিন আসেনি ও, দ্বিতীয় দিন আসেনি, আমাকে ফোন করছে কী রে তুই আমাদের বাড়ি নাকি শুবি, সোমা বললো আসছিস না কেন? বলছে তোর বাড়িতে না গেলে আমার কেমন যেন একটা ভয় ভয় লাগে, আর কেমন যেন মানে একটা ফিল পাই, ওর ভালো লাগে না, ভয় ভয় লাগে। আমি আর জোর করলাম না,
যেহেতু বাচ্চা মেয়ে দরকার নেই। আমি বললাম, ও ঠিক আছে, তা বাড়িতে কোনো ভয় লাগে না তো? বলছে না। আমি বললাম, ঠিক আছে, তাহলে আরামসে থাক। আমি জিজ্ঞাসা করলাম, দাদা বৌদি কবে আসবে? ব্যাস। আমার একটা বাড়ির পাশের বোন, ও স্বপ্নে দেখেছে, যেদিন দেখেছে মানে যখন দেখেছে তার ঘুম ভেঙেই ও আমাকে ফোন করেছে। সকাল তখন 4:30-5টা বাজে। আমাকে ফোন করে বলছে, দি শোন না। আমি বলছি, হ্যাঁ বল। বলছে, আমি না জিজুরের স্বপ্ন দেখেছি, জিজু উপরেই আছে। কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে আমার সাথে। বলছে, তোর সাথে কথা কাটাকাটি হচ্ছে। জিজু বলছে, मैं ऊपर ही रहूंगी, मैं ऊपर से किधर भी नहीं जाऊँ। এরকম বলছে, মানে উপর থেকে ও কোথাও যাবে না, ও উপরেই থাকবে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে আমি এখনও যাই মাঝে মাঝে। আমি রাত্রি করে যাই। আমার বাবা অবশ্য জানি না এই ভিডিওটা দেখার পরে আমার কি হবে। মা জানে। মা আমাকে বলেছিল, তোর বাবা যেন জানতে না পারে, তাহলে আমাকে আর যেতেই দেবে না। তো বগুলা মার্কেটে যাওয়ার আগে পড়ে ওই জায়গাটা। অনেক ভিডিওতেও আমি দেখিয়েছি। তো ওখানে আমি যাওয়ার সময় দাঁড়াই না, কারণ অনেক পাবলিক থাকে। অনেক পাবলিক থাকলে না আমার দাঁড়াতে ভালো লাগে না। আসার সময় দাঁড়াই, যেহেতু একটু রাত্রি রাত্রি হয়, কেউ থাকে না। আর ওখানে যে বললাম জায়গাটা ভালো না, মানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক। তো ওখানে যখন আমি যাই, দেন ওখানে যখন আমি দাঁড়িয়ে থাকি না, কেমন যেন আমার এরকম ফিল হয় যে আম, ও ও আমাকে দাঁড়াতে বলে, ইভেন ও আমাকে কিছু বলতে চায়, এখনও কিছু বলতে চাই। আমি জানি না এটা কেন হয়। আমার এখনও মনে হয় যে হ্যাঁ, ও আমাকে কিছু বলতে চায়। আর হ্যাঁ, আরিয়ানের কাজটা কিন্তু পরে আমরা করেছিলাম, যেহেতু এরকম মানে আমি ফিল হচ্ছিল। আর আমার কোথাও যেন একটা মানে মনে হচ্ছিল যে বিশেষ করে আমার মা, যে ওকে আর ধরে রেখে লাভ নেই, ছেড়ে দে। আর আমি না, মানে মানুষ, মানে কেউ যদি চলে যায়, সবার তো এই একটা কথাই বলে না যে যেখানে থাক ভালো থাক। আমি কিন্তু বলতাম না। আমি বলতাম, ও কেন গেল আমাকে ছেড়ে? মানে একটা রাগ ছিল, প্রচুর রাগ ছিল, কেন গেল এইভাবে, কিসের জন্য গেল এইভাবে। তো যেটার কারণে ওর যেটুকু কাজ করা হয়েছিল ছোটোখাটো, আমি মন দিয়ে কিছু করিনি। তো এই 1.5 বছর পরে নবদ্বীপে গিয়ে, সেটার ভিডিও আছে, পুরো কাজটা আমি কমপ্লিট করেছি। দেন ওখান থেকে যখন বাড়ি যাই, যখন যাই তখন আমার শরীরটা কিন্তু হালকা হয়ে গেল, তখন হালকা হয়ে গেল। আমি তোমাকেও বলেছিলাম যে, দি আমি কি ভুল করলাম ওর কাজটা করে? ও ছিল, ভালো ছিল, ও চলে গেল। তুমি আমাকে বলেছো যে না, ওকে মুক্তি দে, ছেড়ে দে, বলেছো। যাই হোক, 1-2 মাস পরে আমার ওই ফিলটা আবার হচ্ছে। ও যায়নি, আছে। যতই আমি কাজ করি না কেন, ও আছে। আত্মার তো মরণ নেই না, আত্মা তো থাকেই, ও আছে। আজকে যখন আমি আসি, আমার গাড়িটা কিন্তু আমি কাউকে ধরতে দিই না। ওই গাড়িটা কিন্তু আমি এখনও চালাই। বোন মাঝে মাঝে নেয়, সেটাও খুব আর্জেন্ট হলে, মানে বেশি দূরে যাওয়ার জন্য না। কলেজে মাঝে মাঝে, ওর কলেজটা কাছেই। আর বাবা মাঝে মাঝে, বাট আমি থাকলে তো নিতে পারে না। তো যাই হোক, আম, গাড়িটা নিয়ে যখন আমি আজকে আসি, গাড়িটা মাঝে মাঝেই, এটা কিন্তু আজকে ফার্স্ট টাইম না, মানে রোজও না, গাড়িটা আমার কন্ট্রোলে থাকে না। গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই ভাঙাচোরা গাড়ি যখন একটা দাদা নিয়ে এসেছিল, ওই দাদা আমাকে বারবার বলছিল, এই দিকে দিতে যায়, এই দিকে চলে যায় গাড়ি। তো আজকেও আমার কন্ট্রোলে ছিল না। আমি তো ভেবেছিলাম ট্রেনটা মনে হয় আজকে পাবো না। গাড়ি এইদিকে দিচ্ছি, এদিকে চলে যাচ্ছে। মানে আমি ভাবছি, চাকায় কি হাওয়া নেই নাকি? এবার আমার বাবার কাছে গাড়ি যাওয়া মানে, কিছুদিন আগে আমার বাবা নিয়েছিল, বাবার কাছে গাড়ি যাওয়া মানে, বাবা যদি একটু আওয়াজও হয়, গাড়ি বাবার হোক বা আমার হোক, ঠিক করে দেয়, সাথে সাথে ঠিক করে। বলছে, বাবার কাছে যখন গাড়ি গেছে, বাবা তো সব কিছু ঠিকঠাক করেছে। আর চাকা তো নতুন চাকা, স্লিপ কাটার কোনো প্রশ্নই আসে না। বৃষ্টিও হয়নি আমাদের ওইদিকে আজকে। তো কন্ট্রোলে থাকছে না, প্রচুর মানে এত আস্তে আমাকে চালাতে হচ্ছে। আমি বুঝতে পারি, মাঝে মাঝে ফিল করতে পারি। পিছনে আছে। হ্যাঁ, আর গাড়িটা পুরো ভারী হয়ে যায়। আর আমি ওকে নিয়ে গাড়ি চালিয়েছি, স্কুটি। ওরা একবার পায়ে চোট পেয়েছিল বৃষ্টির মধ্যে। তো তখন আমি ওকে পেছনে বসিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম চালিয়ে। ওখানে অনেকবারই চালিয়েছি। যাই হোক, তো কি হলো, কিছুটা রাস্তা আসার পরে আমার সামনে একটা ভ্যান রয়েছে, ওপাশ থেকে একটা গাড়ি আসছে, ঠিক আছে? তো আমি কিন্তু ব্রেকের চাপ দিইনি। ব্রেকটা আমি হচ্ছে আরেকটু এগিয়ে যাই, তখন ব্রেকটা আমি মানে চাপবো। ও মা, বিশ্বাস করবে না দি, মানে কয়েকটা সেকেন্ডের মধ্যে বলবো না মিনিটের মধ্যে বলবো, আমি সেটাই বুঝতে পারছি না। গাড়িটা মানে আমি কিন্তু ব্রেকে চাপ দিইনি, গাড়িটা কিন্তু স্লো হয়ে, মানে একদম ব্রেকে চাপ দিলে যেমন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গেলে মনে হলো পেছন থেকে কেউ, মানে এরকম ফিল হলো পেছন থেকে কেউ টেনে ধরলো। সামনে থেকে কিন্তু গাড়ি আসছিল, এইটুকু ফাঁকা ছিল।
ওইটুক দিয়ে আমি আমি চাইলেও বেরোতে পারতাম না। আমি আমি ভেবেছি একটু কাছে যাই, তখন ব্রেকটা মেরে মানে পেছনে করে গাড়িটা যখন বেরিয়ে যাবে তখন আমি বেরিয়ে যাবো। একদম কাছাকাছি চলে গেছে, আমি মারবো কি দুম করে গাড়িটা ওরকম সোলে মানে ব্রেক মারলে যেমন হয় ওরকম হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু ব্রেক ধরিনি, সিরিয়াসলি বলছি, আমার হাতটা ব্রেকে ছিলই না। তার মানে আরিয়ান আছে, আজও রুম্পার সাথেই আছে। এবার আমার সাথে তুমি একটা জিনিস বুঝবে, আজ পর্যন্ত মানে সোশ্যাল মিডিয়ার ভেতরে বলো বা সোশ্যাল মিডিয়ার বাইরে বলো আমার ক্ষতি তো কম মানুষ করতে চাইলো না, বাট লাস্ট অবধি কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারে না। ইভেন যারা ক্ষতি করার চেষ্টা করে তাদের আজ অবধি কিন্তু ভালো হয়নি, এখনো পর্যন্ত হচ্ছে না। তো এটা আমি মানি, আগে আমি বিশ্বাস করতাম না, বাট এটা এখন আমি মানি। আজকের ঘটনা এই পর্যন্ত। আজকের ঘটনাটা হয়তো খুব বেশি ভয়ঙ্কর ভূতের কিছু নয়, কিন্তু দুজন মানুষ, একজন মারা গেছে, চলে গেছে অন্য জগতে, তারপরেও তার স্ত্রীর প্রতি এখনও যে ভালোবাসাটা তার স্ত্রী অনুভব করতে পারে, সেটা খুবই ভালো লেগেছে আমার। আর আরিয়ান যেখানেই থাকুক, যে জগতেই থাকুক, ভালো থাকুক, ওর আত্মার মুক্তি হোক, ও আবার নতুন করে জন্ম পাক, সেটা আমিও মন থেকে চাই। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। নমস্কার রুম্পা।